ঠিক বলেছ, বড় হয়ে গিয়েছে না। আমার পছন্দের শার্ট কিনে বলে কি আমার পছন্দে বিয়ে করে নেবে? কি অদ্ভুত আমি। আলো বলে, বাদ দিন, কাল ছোট ভাইয়ের কাছে সরি বলে ওকে একটা ল্যাপটপ কিনে দেবেন। একটু বেশিই বকাবকি চেঁচামেচি করেন আপনি, পরে তো ঠিকই ওদের ইচ্ছাকেই প্রাধান্য দেন। কিছুক্ষণ আলো বকবক করে চুপ হয়ে যায়। শামিন ভারী নিঃশ্বাস ফেলেছে, ঘুমিয়ে পড়েছে সে। আলো অন্ধকারে শামিনের বুক থেকে মাথা তুলে শামিনের কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিয়ে আবারও স্বামীর বুকে মাথা রাখে। বারংবার আলোর নাম্বার থেকে ফোন আসছে। শামিন ফোনটা সাইলেন্ট করে রেখেছিল, কিন্তু ফোনটা টেবিলের উপর রাখা ছিল, তাই স্ক্রিনে আলোর আছিয়া নামটা স্পষ্টই বোঝা যাচ্ছে। মিটিকে কথা বলতে বলতে না চাইতেও চোখ যাচ্ছে ফোনটার দিকে। তো পানির পেটে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলে, এখন ভাইকে কিছু বললেই তো আমাদের চিবিয়ে খাবে। সময় মতো বলবো বউ বাড়িতে রেখে আসতে। এখন নিজের বউয়ের যন্ত্রণায় অস্থির। শামিন কথা থামিয়ে তৌফের দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে ওঠে। কি বললাম এতক্ষণ বলো তো? তৌফ থতমত খায়, আমতা আমতা করে বলে, শিক্ষা, শান্তি, প্রগতি, তিনটা আমাদের মূলনীতি। দলের সবাই উচ্চ শব্দে হেসে ওঠে। শামিন চোখ রাঙানি দিয়ে আবারও আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। আজ শামিন দলের ছাত্রনেতার পদ থেকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত সভাপতি করেছে রাহাতকে, সাধারণ সম্পাদক রনি। সেজন্য আজ পার্টি অফিসে ছোটোখাটো একটা গেট টুগেদার এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শামিন দলের ছেলেদের উদ্দেশ্যে বক্তৃতার মাধ্যমে তাদের সবাইকে সবার দায়িত্ব পুনরায় বেশ ভালো করে বুঝিয়ে দিচ্ছ। বক্তৃতার শেষ অংশে শামিন বলে ওঠে, তো এটাই সবাই মনে রাখবে, শিক্ষা, শান্তি, প্রগতি, তিনটাই আমাদের মূলনীতি। এই তিনটা মূলনীতিকে সামনে রেখে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। এবং আমি আশাবাদী, আমি যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছি তোরাও দিবি। সবাই মাথা নাড়ে। শামিন বক্তৃতা শেষ করে খুবই ইনফর্মালভাবে বলতে থাকে, এখন তোদের উদ্দেশ্যে কিছু সতর্কতামূলক কথা বলি। বড় ভাই হিসেবে বলতে চাই, যারা এখনো অবিবাহিত আছিস, যেমন রাহাত, আরাফ, রনি, তারা আমার কথাটা মাথায় রাখবি। মন দিয়ে দলের কাজ করবি। শিক্ষা, শান্তি, প্রগতি, শুধুমাত্র এই তিনটাই আমাদের মূলনীতি। কোনো মেয়েকে তুলে এনে বিয়ে করা আমাদের মূলনীতি নয়। তো যদি নিজে জীবনে শান্তি নিয়ে বাঁচতে চাও, তাহলে ভুলেও অমন কাজ করবে না বাছা ধনেরা। সবাই চুপ করে আছে। শামিন এইবার ফোনটা হাতে নেয়। আলোর নাম্বার থেকে 17টা মিসড কল। আজ শামিনকে রিমান্ডে নিয়ে 3 ঘন্টার জিজ্ঞাসাবাদ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই শাস্তি প্রদান করা হবে না, শামিন বেশ টের পাচ্ছে। তাই আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে সে। পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে শাওনের দিকে এগিয়ে দিয়ে নিজের বাইকের চাবি দিয়ে বলে, যতীন কাকার ফুলের দোকান থেকে এক্ষুনি গিয়ে একটা ফুলের মালা বানিয়ে নিয়ে আয়। বেলি, কদম, বকুল, রজনীগন্ধা, যে কোনো একটা হলেই হবে, শিগগিরই। তো বলে ওঠে, ভাই, কদম ফুল এই সিজনে পাবেন না, আর পেলেও কদম ফুল দিয়ে মালা হয় না। আরে কথার কথা, তারপর শাওনের দিকে তাকিয়ে বলে ওঠে। যা এক্ষুনি। সবুজ শাওনকে থামিয়ে দিয়ে বলে, দাঁড়া, আমার থেকেও টাকা নিয়ে যা, আমার জন্য নিয়ে আসবি। সবুজের চোখাচোখি বিবাহিত সবাই শাওনের হাতে টাকা ধরিয়ে দিয়ে ফুলের মালা আনতে নির্দেশ দেয়। শাওন বোকার মতো হাতের টাকাগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। আর কতদিন এভাবে বড় ভাইয়ের বউয়ের জন্য ফুল কিনতে হবে? তার একটা প্রেম হচ্ছে না কেন? সাংগঠনিক কাগজপত্রগুলো গুছিয়ে নিয়ে শামিন টেবিলের লকার খুলে সেগুলো রেখে দিতে গিয়ে একটা প্যাকেট চোখ যায় তার। প্যাকেটটা হাতে তুলে নিয়ে সেটার ভিতর থেকে একটা মোবাইল ফোন বের করে রাহাতের দিকে তাকায়। রাহাত শামিনের হাতের দিকে তাকিয়ে বলে ওঠে, ও এইটা তো ভাবির সেই ফোনটা ভাই, মনে নেই? আপনি নিজেই তো রেখেছিলেন। শামিন মনে পড়ে যায়, সে ফোনটার দিকে তাকিয়ে আছে। রাহাত বলতে থাকে, এটা তো একটা ডেড বডি, এখন দিন ফেলে দিচ্ছি। শামিনের হঠাৎ মনে পড়ে যায় আলো সেদিনের এটার ভিতরে থাকা সিম কার্ডের কথাই বলছিল। ফোনের ভেতর থেকে সিম কার্ডটা বের করে শামিন নিজের ফোনে ঢুকিয়ে নেয়। তখনই শাওন ফুলের মালা নিয়ে এসে পড়ে রজনীগন্ধার মালা। রাহাত বলে ওঠে, ভাই, মেঘ ডাকছে, আপনি গাড়ি আনেননি আজ? ভিজে যাবেন। আপনি যান, আমি আরাপ আর রনি কিছুক্ষণ ক্যারাম খেলে অফিস বন্ধ করে যাব। শামিন উঠে পড়ে। দেরি করলে বৃষ্টিতে পেয়ে বসবে আজ। রিমান্ড 3 ঘন্টার বদলে সারা রাত চলবে, তাহলে আগে ভাগে উঠে পড়াই ভালো।
ছেলেদের কাছ থেকে বিদায় নিয়ে শামীন বাইকে উঠে বাইক স্টার্ট করে। দরজা খুলতেই আলোর থমথমে মুখটা দেখে একটা বড়সড় ধাক্কা খায় শামীন। মুখটা অমাবস্যার রাতের মতো অন্ধকার করে রেখেছে। বন্ধ করে চুপচাপ ডাইনিং রুমে চলে যায় টেবিলে খাবার সাজাতে। শামীন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এখন যদি আলোকে বলে সে বাইরে থেকে খেয়ে এসেছে তাহলে বিশ্বযুদ্ধ লেগে তো যাবেই, সাথে নিজেও খাবে না। তার কি করা উচিত? দলের ছেলেদের সাথে পেট পুড়ে বিরিয়ানি খেয়েছে, পেটে আর জায়গা নেই কোথাও। তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে বিড়বিড় করে বলল, বুদ্ধি দিয়ে কাজ করো স্বামী, কিছু একটা বুদ্ধি বের করো। খাবার টেবিলের কাছে গিয়ে দেখে আলো তার জন্য থমথমে মুখে অপেক্ষা করছে। সে একটা চেয়ার টেনে বসে না খাওয়ার বাহানা দিতে যাবে, তখনই দেখতে পায় টেবিলে সর্ষে ইলিশ। যবে থেকে আলো জেনেছে শামীন সর্ষে ইলিশ পছন্দ করে, তখন থেকে বৃষ্টি দেখলেই আলো এটা তার জন্য রাঁধবে। শামীন আলোর মুখের দিকে তাকায়, মেয়েটার জন্য মায়া হচ্ছে খুব। এখন যদি শোনে শামীন খাবে না তাহলে খুব কষ্ট পাবে। শামীন একটা গভীর নিঃশ্বাস ফেলে প্লেটে সামান্য কিছু ভাত তুলে দেয়। আলো 2 পিস মাছ তুলে দিয়ে নিজেও চুপচাপ খেতে শুরু করে। এখন অবধি একটা শব্দও সে উচ্চারণ করেনি শামীনের সাথে। শামীন মাছ খুঁটে মুখে দিয়ে আর চোখে আলোর দিকে তাকায়। পেটে একদমই জায়গা নেই শামীনের। ভীষণ কষ্ট হচ্ছে তার। আলো 2 লোকমা ভাত মুখে দিয়ে হাত ধুয়ে উঠে পড়ে। আলো নিস্তেজ কণ্ঠে বলে, নাটক করতে হবে না, খেতে না চাইলে উঠে পড়ুন। শামীন হাত ধুয়ে উঠে দাঁড়ায়, নরম গলায় বলে, আমি তখন মিটিংয়ে ছিলাম। আরো রাগ করো না আসিয়া, সেজন্য ফোনটা ধরিনি। আলো চুপচাপ টেবিল পরিষ্কার করে দোতলায় উঠতে থাকে। শামীন পিছু পিছু এসে বলে, ও আসিয়া, আর দেরি করবো না, সবসময় এমন করি বলো। আলো ঘরে ঢোকে। শামীন ডাকতেই থাকে, আসিয়া শোনো না, প্লিজ শোনো না। আলো কোনো জবাব না দিয়ে বিছানা ঠিক করে দেয়। শামীন চুপচাপ আলোকে কিছুক্ষণ দেখে পেছন থেকে শক্ত করে চাপটে ধরে আলোর গালে চুমু খেতে থাকে। আলো হাত পা ছুঁড়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার প্রচেষ্টায় ব্যস্ত, কিন্তু অমন বলশালী পুরুষের সঙ্গে বেড়ে ওঠার মতো শক্তির কিছুটা ঘাটতি যে রয়েছে তার নারী কায়ায়। শামীন এক নাগারে অনেকগুলো চুমু দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, তারপর বলতে থাকে, শান্ত হও আমার বাঘিনী, শান্ত হও। আলো তীব্রভাবে ফুঁসছে। শামীন ধীরে ধীরে আলোকে ছেড়ে দিয়ে ব্রেড সাইডের টেবিলের উপর থেকে রজনীগন্ধার দেয়। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। শামীন আলোকে মুখোমুখি দাঁড় করিয়ে বলে, ভুল করেছি, বরাবরের মতো শাস্তি মাথা পেতে নেব। দরকার নেই তো, আপনার যা ইচ্ছে করুন, বাধা দিচ্ছি কে? আচ্ছা যা ইচ্ছে করবো তো, আগে একটু শান্ত হও। আলো কটমট দৃষ্টি দিয়ে শামীনের দিকে তাকায়। শামীন বলে, পারফেক্ট একেবারে, এই তো আগের ফর্মে ফিরেছো, তোমাকে এইভাবেই বেশ মানায়। হুট করে আলো হেসে ফেলে। শামীন বলে, এই তো হেসে ফেললে, এখন যাও আমাদের 2 জনের জন্য 2 কাপ কফি নিয়ে এসো, ব্ল্যাক কফি। কফি খেয়ে আজকের কৃতকর্মের জন্য খুব ভালোভাবে আয়োজন করে মাপ চাইবো আমি। যাও প্লিজ, যাও আসিয়া। কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে আলো ঘর থেকে বের হয়ে শামীন দাঁড়িয়ে কিছুক্ষণ হেসে বিছানায় ধপ করে বসে পড়ে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাই করে বাতাস বইছে। জানালা থেকে বৃষ্টির ছাট এসে ভেতরে পড়ছে। শামীন উঠে জানালা বন্ধ করে দেয়। বিছানা থেকে ফোনটা তুলে হাতে নিতেই আলোর সিম কার্ডটার কথা মনে পড়ে যায়। ফোনের লক খুলতেই টুংটাং আওয়াজে একটার পর একটা মেসেজের নোটিফিকেশন আসতে শুরু করে। শামীন বেশ অবাক হয়ে যায়। 972টা অবধি বার্তা, যা বিগত কয়েক মাসে হয়তো সিম কোম্পানির থেকে এসেছে বন্ধ হয়ে পড়ে থাকা এই নাম্বারটিতে। শামীন নোটিফিকেশনগুলো ডিলিট করার জন্য আঙ্গুল চালাতেই একটা নাম্বার দেখে থমকে যায়। সেই নাম্বার থেকেই অসংখ্য মেসেজ করা হয়েছে আলোর। শামীন ভাবল সে ভুল দেখছে, তাই ফোনটা চোখের সামনে তুলে ধরে নাম্বারটা ভালো করে দেখে। তার হাত কাঁপছে, দৃষ্টি ইনবক্সে জমে থাকা মেসেজগুলোতে নিবদ্ধ। বাইরে ঝড় উঠেছে, প্রকৃতিতে তাণ্ডব লীলা চালানোর মতো শক্তিশালী ঝড় উঠছে একজন মানুষের মনেও। কে জানে প্রকৃতি ঝড়ের তাণ্ডব সইতে পারবে কিনা, কে জানে সেই মানুষটা সইতে পারবে কিনা, কে জানে। টকবক করে পানি ফুটতে শুরু করেছে।
আলো দাঁড়িয়ে রান্নাঘরের জানালা দিয়ে বৃষ্টি দেখছিল। বাইরে সম্ভবত ঝড় উঠেছে, অথচ বিকেলেও আবহাওয়াটা একেবারেই ঠিকঠাক ছিল। হাত বাড়িয়ে আলো কফির ক্যানটা ক্যাবিনেট থেকে নামাতে গিয়ে টের পায় আলোর মাথাটা হঠাৎ করে চক্কর দিয়ে উঠতে চাইছে। কিচেন ক্যাবিনেট ধরে চুপচাপ কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে নিজেকে ধাতস্থ করে নিয়ে আলো কফি বানিয়ে দুটো মগে ঢেলে নেয়। কিছু মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে হাত দিয়ে নিজের খোপা ছোঁয়। রজনীগন্ধার মালাটা ছুতেই ঠোঁট প্রশস্ত হয় হাসিতে তার। কফির মগ থেকে নিঃসৃত ধোঁয়ার সাথে উবে যায় তার অভিমান। লোকটা একটা চতুর লোক, আস্ত একটা ধুরন্ধর লোক, ঠিক জানে কি করলে আলোকে সামলানো যাবে। এভাবেই জনগণকে সামলায় এই লোকটা। তবে এতে কাজ হবে না আজ, অনেক ভুগিয়ে ছাড়বে আজ ওই লোকটাকে আলো। তারপর সব অনুভূতি উগড়ে দেবে আজ সারাদিন বসে যা জড়ো করেছিল। শাড়ির আঁচলটা ডান কাঁধে তুলে দুই হাতে দুটো মগ তুলে নিয়ে ধীর পায়ে দোতলার সিঁড়ির দিকে যায়। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে সে। পুরো বাড়ি নিস্তব্ধ, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। বিকট শব্দে মেঘ প্রকৃতিকে হুমকি দিচ্ছে। লিভিং রুম পেরিয়ে 2 কদম পা ফেলতেই কিছু একটা ভাঙার আওয়াজ পায় সে। আওয়াজটা তাদের ঘর থেকে আসছে। বিচলিত হয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে চাপিয়ে রাখা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে থমকে যায়। শামিন আলোর দিকে শীতল চোখে তাকিয়ে আছে। তার হাতে একটা ফুলদানি। পুরো মেঝেতে ঘরের আসবাবপত্র টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে। আলো তৎক্ষণাৎ কিছু চিন্তা না করে কফির মগ দুটো রেখে ছুটে গিয়ে শামিনের হাত থেকে ফুলদানি নিয়ে নেয়। শামিনের অস্বাভাবিক অবস্থা দেখে কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে? পার্টির সাথে গ্যাঞ্জাম করেছেন আবার? কতবার বলেছি রাজনীতি ঘরের বাইরে ফেলে রেখে ঢুকবেন প্রতিদিন। এখন শান্ত হন, বাচ্চাদের মতো ভাঙচুর করছেন। শামিন কি করে শান্ত হবে, কি করে? আলোকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে দেওয়ালে লাগাতার প্রহার করতে থাকে। আলো একটা বিকট চিৎকার দিয়ে শামিনের হাত আগলে নিয়ে চেঁচিয়ে বলতে থাকে, পাগল হয়েছেন? মাথা খারাপ হয়ে গিয়েছে? শামিন আলোর দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে কিছু মুহূর্ত। তারপর আলোর 2 বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলতে থাকে, কেন বললেন না কেন? আমাকে শুরুতেই বললেন না কেন? বলো কেন? আলো ভীত চোখে শামিনের দিকে তাকায়, কাঁপা কাঁপা গলায় বলে, কি বলিনি? কি উল্টাপাল্টা বকছেন মেয়র সাহেব? শামিন শক্ত করে ধরে আলোকে বলতে থাকে, যদি সবটা বলতে আমায় সবটা ঠিক করে দিতাম আমি, সেই ক্ষমতা আমার ছিল, কেন বললে না? আলো অবাক দুটি চোখে তাকিয়ে থাকে শুধু। শামিন আলোকে ছেড়ে দিয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে আবারও। বেড সাইডে টেবিল ল্যাম্প উঠিয়ে সজোরে মেঝেতে ছুঁড়ে মেরে চেঁচাতে থাকে, কেন কেন বললে না? কেন বললে না? আলো ছুটে গিয়ে পেছন থেকে শামিনকে জড়িয়ে ধরে। শামিনের বুকের কাছে শার্ট শক্ত করে খামচে ধরে রেখেছে সে। শামিন নিস্তেজ হয়ে পড়ে, নিষ্প্রাণ গলায় বলে ওঠে, করুণা করলে আমায় সবাই, করুণা। সব থেকে বড় শাস্তি এটা আলো, একজন অপরাধী জানে। আলো শক্ত করে শামিনকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখে। শামিনের কথার জবাবে বলে ওঠে, একটু খুলে বলুন না। আমিও যে ভীষণ অস্থির হয়ে পড়ছি তা কি উপলব্ধি করতে পারছেন না? একটা সমস্যা হলে সেটা আলোচনা করে ঠিক করা যায় মেয়র সাহেব। কণ্ঠে আকুতি নিয়ে বলতে থাকে আলো। শামিন আলোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আলোর মুখোমুখি দাঁড়ায়। আলোর চোখে চোখ রেখে বলতে থাকে, কিসের আলোচনা করে ঠিক করব? সবকিছু ধ্বংস করে কি ঠিক করব আমি? আলো তাকিয়ে থাকে। শামিন আবারও হাত মুষ্টিবদ্ধ করে দেওয়ালে এলোপাথারি প্রহার করতে থাকে। চেঁচিয়ে বলতে থাকে, আমি জঘন্য, জঘন্য আমি। আলো শামিনের হাত আগলে নিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, এভাবে আপনি আমায় ব্যথা দিচ্ছেন যে। শামিন আলোর চোখের দিকে তাকিয়ে থাকে। আলোর 2 চোখের কার্নিশে পানি জমেছে। ধরা গলায় বলে, বলে দিন কি দোষ করেছি, শাস্তি দিন। নিজেকে কষ্ট দিয়ে আমাকে যন্ত্রণা কেন দিচ্ছেন? বিদ্যুৎ চমকানোর সাথে সাথে বিকট শব্দে কাছে কোথাও বজ্রপাত হয়। আলো আর শামিন স্থির হয়ে মুখোমুখি দাঁড়িয়ে থাকে। আলো গলায় কান্না চাপিয়ে রেখে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, অসুস্থ বোধ করছি আমি, দোহাই লাগে আমাকে সবটা খুলে বলুন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার অস্থিরতা লাঘব করার। শামিন ঘরের মেঝের দিকে দৃষ্টি দিয়ে বলে, ঠিক এভাবে এই টুকরোগুলোর মতোই আদরের ভাইটাকে ভেঙে চুরে দিয়েছি আমি, কেড়ে নিয়েছি তোমাকে তার থেকে।
আলো চমকে উঠে শামিনের দিকে তাকায়। শামিন অসহায়ের মতো এদিক ওদিক তাকায়, ধরা গলায় বলে। আমি এমন কেন আলো? আলো শামিনের হাত ধরে ফেলে কাঁপা কাঁপা গলায় বলে। মেয়র সাহেব শুনুন, আপনি ওটা অতীত। ওই অতীতকে টেনে এনে আমাদের দুজনের বর্তমান অনুভূতিকে আপনি অসম্মান করবেন না। আমি আশা করি না এমন কিছু আপনার থেকে। শামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার হাত থেকে নিচের হাত ছাড়িয়ে নিয়ে দরজার দিকে যায়। হুট করে ইলেকট্রিসিটি চলে যায়। বিদ্যুৎ চমকানোর আলোতে দেখতে পায় শামিন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আলো পেছন থেকে ডাকতে ডাকতে ছুটে এসে লিভিং রুমে শামিনকে আবারও জড়িয়ে ধরে পেছন থেকে, কেঁদে ফেলে বলে। আপনি কথা শুনুন, যেদিন থেকে আপনাকে আমি স্বামী বলে স্বীকার করেছি, প্রতিজ্ঞা করেছি আমৃত্যু আপনাকে নিজের অস্তিত্ব হিসেবে মনে করার। আমার এই অনুভূতিকে আপনি আঘাত করছেন মেয়র সাহেব। শামিন আলোর হাত ছাড়িয়ে নিয়ে এগিয়ে যায়। আলো ছুটে গিয়ে পুনরায় জড়িয়ে ধরে, ফুপিয়ে বলে ওঠে। আজকের দিনটা আমার মাটি করে দিবেন না আপনি। কতটা আবেগ অনুভূতি সাজিয়ে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, সেটা না শুনে কোথায় যাচ্ছেন? এমন করলে আমি কাল সকালেই ও বাড়ি চলে যাব, আর ফিরবো না, পরে আফসোস করবেন। শামিন 1 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থেকে আলোর হাত ছাড়িয়ে দিয়ে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নামে। আধো অন্ধকারে 2 চোখ ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে আলো। ওখানে পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেঝেতে ধপ করে বসে পড়ে। মেঘের গরম গরম শব্দের মাঝে আলো হঠাৎ গাড়ি স্টার্ট করার শব্দ শুনতে পায়। এত ঝড় বৃষ্টির রাতে কোথায় যাচ্ছে মানুষটা? নিজের অস্থিরতা দূর করতে মরিয়া হয়ে কোথায় ছুটছে? নিজের অস্থিরতা নিয়ে এতটাই বিচলিত যে কিছু ফিরে দেখল না আলোকে কতটা ভোগান্তি দিয়ে যাচ্ছে সে। কি স্বার্থপর মানুষটা। ফোনের রিংটনের শব্দে রেহেনার ঘুম ভেঙে যায়। রাত 9:30 থেকে একটা লম্বা ঘুম হয়েছে তার। চোখ খুলে উঠে বসে সে। পাশে টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখে আলোর নাম্বার। চিন্তিত ভঙ্গিতে ফোনটা রিসিভ করে রেহেনা। ওপাশ থেকে আলো কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে। আম্মু। দেওয়ালে পিঠ ঠেকিয়ে মেঝেতে পা ছড়িয়ে আলো বসে আছে। কিছুক্ষণ পর পর একটা গভীর নিঃশ্বাস ফেলছে সে। রেহেনা মেয়ের গলা শুনে উৎকণ্ঠা নিয়ে চেঁচিয়ে বলে ওঠে। কি হয়েছে আম্মু, কি হয়েছে? আতায়ুর আলমের ঘুম ভেঙে গিয়েছে। উঠে দ্রুত স্ত্রীর হাত থেকে ফোনটা নিয়ে বলে। আম্মু কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আলো চুপ করে থাকে। রেহেনা বলে। জামাইয়ের সাথে ঝগড়া করেছিস? দে ওকে ফোনটা দে, কথা বলবো। নিশ্চয়ই তুই কিছু করেছিস না রে, ও তো শুধু শুধু ঝগড়া করা ছেলে না। আলো 2 চোখ বন্ধ করে ফেলে। 2 চোখের কার্নিশ পেয়ে 2 ফোঁটা তরল গড়িয়ে পড়ে তার। আতায়ুর আলম বলে ওঠে। বলো আম্মু। কিছু না আব্বু, কিচ্ছু হয়নি। উনি ঘুমাচ্ছেন। আমার হঠাৎ করে খুব অস্থির লাগছে। আমি তাহাজ্জুদ নামাজ আদায় করতে চাই। আম্মুর কাছে নিয়মটা জানতে ফোন দিয়েছি, আমি বিস্তারিত জানি না। আতায়ুর আলম মেয়ের কথায় আশ্বস্ত হয় না। উৎকণ্ঠা নিয়ে বলে। আমি আসবো মা, এখন আসবো। কাল এসো। অস্ফুট স্বরে বলে আলো। রেহিনা তাহাজ্জুদ নামাজ আদায়ের নিয়মটা আলোকে বুঝিয়ে দেয়। আলো হুট করেই ফোন কেটে দেয়। বাড়ির ইলেকট্রিসিটি চলে এসেছে, কিন্তু বাইরের ঝড়ের ভয়াবহতা বেড়েছে। আলো 21 বারের মতো শামিনের নাম্বার ডায়াল করে। নাম্বারটা বন্ধ। আলো ফোন রেখে উঠে দাঁড়ায়। মাথাটা আবারও চক্কর দিয়ে ওঠে। দেওয়ালে ভর দিয়ে কিছুক্ষণ কাচের জানালায় দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পরে মাথায় শাড়ির আঁচল টেনে ওয়াশরুমে ঢুকে অজু করে বের হয়। মেঝেতে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যায়। আতায়ুর আলম উঠে গায়ে শার্ট চাপিয়ে দেয়। রেহেনা উদ্বিগ্ন হয়ে বলে। কোথায় যাচ্ছ এই ঝড় বৃষ্টির রাতে? ফোন আর ওয়ালেট পকেটে ঢুকিয়ে ক্যাবিনেট থেকে একটা ছাতা বের করে ঠান্ডা গলায় বলে। মেয়ে মিথ্যা কথা বলছে, নিশ্চয় দুটোতে খুব বিশ্রীভাবে ঝগড়া করেছে, মিলিয়ে দিয়ে আসি। ওষুধটা হাতের কততে লাগাতেই যন্ত্রণায় ফর্সা মুখটা নীল রঙের হয়ে যায়। কিন্তু শামিন যন্ত্রণাটুকু হজম করে নেয় দ্রুত। কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। ফুয়াদ ডান হাতটা ব্যান্ডেজে মুড়িয়ে দিতে দিতে আর চোখে বেশ কয়েকবার শামিনকে দেখে। ব্যান্ডেজ করা হয়ে গেলে ফার্স্ট এইড বক্সটা সরিয়ে রেখে শামিনের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে ওঠে। বল, সমস্যা কোথায়? আলোর সাথে ঝগড়া করেছিস? শামিন চুপ করে ফুয়াদের দিকে তাকিয়ে থাকে। ফুয়াদ বলতে থাকে।
বল কি হয়েছে, কে কি করেছে? কেউ কিচ্ছু করেনি, যা করার আমিই করেছি। নিস্তেজ কণ্ঠে জবাব দেয় শামিন। ফুয়াদ কয়েক মুহূর্ত চুপ করে শামিনের দিকে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে শামিনের কলার ধরে ঝাঁকুনি দিয়ে বলে, শোন, ভুগতে চাইলে একা একা ভুগবি, আমাদের এত ভোগান্তি দিবি না, খবরদার। শামিন ফুয়াদের থেকে চোখ নামিয়ে নেয়। তার দৃষ্টি এখন মেঝেতে নিবদ্ধ। কিছুটা সময় নিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, আমি সব ঘেঁটে দেই ফুয়াদ, তুই ঠিকই বলিস, আমি বড্ড অযোগ্য। ফুয়াদ শামিনের মুখোমুখি বসে পড়ে। শামিনকে বলে, দেখ কি হয়েছে তা তো আমি জানি না, বলছি শোনা, তাহলে আমার কাছে এলি কেন? আমার মাথা খারাপ করার জন্য? দুনিয়া আমাকে করুণা করে ফুয়াদ। আমি তো করি না, তোকে দেখলে আমার রাগ হয়, করুণা আসে না। আমি দুনিয়ার কাছে ভালো সাজতে পারবো, নিজের কাছে ভালো সাজার যে কোনো অপশন নেই, কোনো অপশন নেই। ফুয়াদ একদৃষ্টিতে তাকিয়ে আছে শামিনের দিকে। আবারও তার ফোন বেজে ওঠে। এই নিয়ে 14 বার আলো তাকে ফোন দিয়ে যাচ্ছে। এইবার বেচারির জন্যে মায়া হচ্ছে ফুয়াদের। শামিনের বারণ সত্ত্বেও ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে আলোর কান্না ভেজা কণ্ঠ ভেসে আসে। ফুয়াদ স্বাভাবিক গলায় বলে ওঠে, ও আমার কাছে আছে, চিন্তা করো না। আলোর কণ্ঠনালী থেকে অনেক কষ্টে কথা বের হয়। ভাইয়া উনি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আলো একটা দীর্ঘশ্বাস ফেলে ধরা গলায় বলে, আজ আমার জীবনের সব থেকে বিশেষ, সব থেকে আনন্দের একটা দিন ছিল ভাইয়া। আপনার বন্ধু কত সুন্দরভাবে আয়োজন করে নষ্ট করে দিল সেসব। সকাল থেকে রাত 11টা পর্যন্ত বাড়ির বাইরে কাটিয়েছে। এর মাঝে আমার ফোন পর্যন্ত রিসিভ করেনি, আর বাড়িতে এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে বেরিয়ে গেছে। ভেঙে চুরে দিয়ে গেছে ঘরের সব জিনিসপত্র, ভেঙে চুরে দিয়েছে আমাকে। এটাই তো চেয়েছিল উনি, তাই না? প্রতিশোধ নিয়েছে অবশেষে। আমার করা সব অপমান অবহেলার প্রতিশোধ নিতে শুরু করেছে। কি মোক্ষম সময়ে, যখন আমি পুরোপুরি ওনার উপর নির্ভরশীল হয়ে পড়েছি, তখনই আসল রূপটা উনি দেখিয়ে দিয়েছে। আপনার বন্ধু একজন চালবাজ লোক। তুমি ঠিকভাবে কথা পর্যন্ত বলতে পারছো না আলো। শান্ত হও, আমি দেখছি। শান্ত হও তুমি। ওনার কাছে একটু ফোনটা দেবেন, নয়তো লাউড স্পিকারে দিন। ফুয়াদ ফোনটা লাউড স্পিকারে দিয়ে রাখে। শামিন চুপচাপ মেঝের দিকে দৃষ্টি দিয়ে বসে আছে। আলো বলতে থাকে, সুযোগ শুধু আপনাকেই দেওয়া হবে, আপনি কাউকে দিবেন না। আমাদের দুজনের অস্থিরতা কাটিয়ে তোলার সুযোগ চাইছি আমি, মেয়র সাহেব। আমাকে দয়া করে সুযোগ দিন। সাদা কালো বিষাদের পরে সবটা কিন্তু রঙিন। আপনি নিজে সবটা রাঙিয়েছেন আমায়, এই রংটুকু আপনি কেড়ে নেবেন না। এত বড় অন্যায় আমার সাথে করবেন না। আপনি বাড়িতে আসুন, আপনার জন্য আমি কত আনন্দময় সূচনা নিয়ে বসে আছি। আপনি জানেন না, দয়া করে নিজেকে বঞ্চিত করবেন না, আমাকেও বঞ্চিত করবেন না। আলো ফোন কেটে দেয়। ফুয়াদ হাঁটু গেড়ে বসে পড়ে। ধমকের সুরে বলে, অসুস্থ হয়ে পড়েছে মেয়েটা, তোর কোনো অধিকার নেই এভাবে ওকে কষ্ট দেওয়ার। শামিন চুপ করে থাকে। ফুয়াদ বলে, আমি জানি না তোদের মধ্যে কি হয়েছে, আমার জানার ইচ্ছেও নেই। শুধু এতটুকু বল, যা হয়েছে তা শুধুমাত্র তোর জন্য হয়েছে, তাই তো? এখানে আলোর কোনো দোষ নেই, তাই তো? না, নেই, ছিল না, কখনোই ছিল না। তাহলে ওকে কেন শাস্তি দিচ্ছিস? শামিন নিশ্চুপ। ফুয়াদ বলতে থাকে, যা হয়েছে মানে তুই যা করেছিস তা কি শুধরে দিতে পারবি? আছে তোর সে ক্ষমতা? শামিন কয়েক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলে, না, নেই। এর পেছনে কারণ কি? কেন পারবি না? সময় সময়ে সময়ের সাথে সব কিছু বয়ে নিয়ে এসেছে, এগিয়ে নিয়ে গিয়েছে সবাইকে অনেকটা পথ। তো তাহলে তুই শুধরে দিতে না পারলে সাজানো গোছানো সবটা কেন বিগড়ে দিচ্ছিস? নিজে থমকে দাঁড়িয়েছিস ভালো কথা। তুই আলোকে কেন ধাক্কা দিয়ে পিছু ঠেলে দিচ্ছিস? ও কি এটা ডিজার্ভ করে? দেখ, ট্রুলি অ্যান্সার করবি, ও ডিজার্ভ করে এমন কিছু? শামিন মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে বলে, না। সেটাই, ও এসব ডিজার্ভ করে না। ও ডিজার্ভ করে সামিনকে, যে সামিনকে ও নিজের সমস্ত জড়তা পাশে সরিয়ে দিয়ে গ্রহণ করেছিল, সেই সামিনকে। আচ্ছা এখন বল, যা হয়েছে তা কি আদৌ তোর সজ্ঞানে হয়েছে? জেনে বুঝে করেছিস তুই এসব? না। শব্দটার সাথে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে যায় শামিনের ভেতর থেকে। তারপর বলে ওঠে, জানলে আমি কখনো এমন কিছু করতামই না। বুঝলাম করতি না, এখন শোন। জেনে বুঝে আলোকে তুলে নিয়ে বিয়ে করেছিল, ওটা অন্যায় ছিল, অপরাধ ছিল।
অন্যায় আর অপরাধ করলে শাস্তি পেতে হয়, শাস্তি পেয়েছিস, আলো শাস্তি দিয়েছে, নিজে নিজেকে দিয়েছিস, কাহিনী খতম। আর তুই তোর যে গ্লানির কথা ভেবে মরে যাচ্ছিস, তোরই ভাষ্যমতে সেটা তোর অজান্তে করেছিস। অজান্তে মানে ওটা ভুল, ভুলের সংশোধন হয়, কিন্তু কিছু কিছু ভুলের সংশোধন হয় না জানি, তখন অন্য উপায় বের করতে হয়। এখন তোকে একটা জিনিস দেখাই আমি। এই পর্যন্ত বলেই ফুয়াদ থামে, উঠে গিয়ে একটা কাচের মগ নিয়ে এসে শামিনের সামনে বসে পড়ে। সামান্য উঁচু থেকে ফেলে মগটা 5-6 টুকরো করে ফেলে। শামিন ফুয়াদের দিকে তাকিয়ে আছে। ফুয়াদ বলে, দেখ মগটা ভেঙে গেল, ধরে নে নিজের অজান্তে ভাঙলাম। এখন কি এই মগটা জোড়া লেগে যাবে? জোড়া লাগলেও এর আগের রূপ ফিরে পাবে? বল, দেখ, চুপ করে থাকবি না, বল। শামিন মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে। না। ফুয়াদ বলে, হ্যাঁ, আমার ধারণা মতে তোর ভুলটা হচ্ছে এমন কিছু। এখন তোর করণীয় কি জানিস? দাঁড়া, আরেকটু আসছি। ফুয়াদ উঠে গিয়ে তার আলমারির ভেতর থেকে একটা কারুকার্য খচিত মগ নিয়ে এসে শামিনের সামনে রাখে। তারপর বলে, চিনতে পেরেছিস এটাকে? শামিন মাথা নাড়ায়। ফুয়াদ বলে, তোর মনে আছে ক্লাস 4-এ থাকাকালীন বন্ধুদের সাথে পাড়ার ফুটবল ম্যাচে সর্বোচ্চ গোলদাতা হিসেবে একটা মগ জিতেছিলাম। আপু যেটা ভেঙেছিল, আমি কান্না করেছিলাম দেখে মা অবিকল দেখতে একটি মগ কিনে দিয়েছিল আমাকে। শামিন মাথা নেড়ে বলে। মনে আছে। ফুয়াদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মা তার পরের দিন অ্যাক্সিডেন্টে মারা যান এবং এটাই মায়ের থেকে আমার সর্বশেষ গিফট। আমি সবসময় আগলে আগলে রাখতাম। ইন্টারমিডিয়েটে পড়াকালীন সময় ভুল করে ধাক্কা লাগে মেঝেতে পড়ে গিয়ে ভেঙে যায়। ভুল করে, কিন্তু নিজের ইচ্ছায় করিনি। তাই নিজেকে দোষারোপ না করে আমি কি করেছি জানিস? যেহেতু এটাকে আগের রূপে ফেরাতে পারবো না, ফেলে দিতেও পারবো না এবং এর ভাঙাচোর অবস্থাকে চোখের সামনে আনতে পারবো না, তাই বুদ্ধি বের করে নিজেই এটা দিয়ে ক্র্যাফট বানিয়ে ফেলেছি। তুই ভাবতে পারবি এটা সেই মগটা আমি নিজেও চিনতে পারিনি। শামিন চুপ করে থাকে। ফুয়াদ বলে, জীবনের কিছু কিছু ভুল হচ্ছে এমন, না সংশোধন হয়, না ফেলে দেওয়া যায়, না ভুলটা চোখের সামনে ওভাবেই ভুল হয়ে পড়ে থাকতে দেখতে পারা যায়। সেই ভুলগুলো নিয়ে এমন একটা ক্রাফট বানিয়ে ফেলতে হয়, একটা অতি সুন্দর ক্রাফট। এইমাত্র যে মগটা ভাঙলাম, এটা দিয়েও চমৎকার একটা ক্রাফট বানিয়ে দেখাবো আমি তোকে। কিছুক্ষণ চুপ করে থেকে ফুয়াদ শামিনের পিঠে চাপড় মেরে বলে, তুইও পারবি, আমার বিশ্বাস তোর হাতে করা ক্রাফটটা হবে অতি চমৎকার। তুই আমাদের সামিন। শামিন ফুয়াদের দিকে মাথা তুলে তাকায়। ফুয়াদ বলে, যা বলছি তাই কর, আলোর কাছে যা। কতটা দম দেখেছিস মেয়েটার, কতটা আত্মবিশ্বাস নিয়ে বলেছে দুজনের অস্থিরতা কাটিয়ে ফেলবে। তুই ওর আত্মবিশ্বাস ভেঙে দিস না। স্বামী হিসেবে স্ত্রীর আত্মবিশ্বাসকে সম্মান জানা। ওকে সুযোগ দে, নিজেকেও দে। যে ভুলটা তোর অজান্তে হয়েছে সেটা নিয়ে আত্মগ্লানিতে ভোগা অন্যায়, নিজের আত্মাকে কষ্ট দেওয়া অন্যায়, সেই সাথে আত্মার সাথে জড়িয়ে থাকা মানুষগুলোকে কষ্ট দেওয়া ঘোর অন্যায়। আর অন্যায় করিস না, এবার থাম। শামিন চুপ করে বসে থাকে। ফুয়াদ শামিনের হাত টেনে ধরে তোলার চেষ্টা করে বলতে থাকে, ওঠ ওঠ বলছি, চল তোকে বাড়িতে দিয়ে আসি, চল চল বলছি। কিছুক্ষণ চুপ করে থেকে শামিন বলে, তুই থাক, কাল সকালে তোর ফ্লাইট, আমি গাড়ি নিয়ে এসেছি, যেতে পারবো। শামিনের কথা শুনে ফুয়াদের ঠোঁটের কোণে হাসি ফোটে। শামিনের কাঁধে হাত রেখে বলে, যা, মেয়েটা অপেক্ষা করছে তোর জন্য। গিয়ে প্রথমেই ওর কাছে ক্ষমা চাইবি, যা বলছি, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবো বাসা থেকে। বৃষ্টি থেমে এখন হু হু করে বাতাস বইছে। বারান্দার খোলা দরজাটা বাতাসের জন্যে দেওয়ালের সাথে বিকট শব্দে ধাক্কা খাচ্ছে বারবার। আলো বিছানায় বসে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা হাতে তুলে নেয়। সময় রাত 3:27। কিছুক্ষণ চুপ করে থেকে আবারও ফুয়াদের নাম্বার ডায়াল করে। ফুয়াদ ফোনটা রিসিভ করে বলে, ওকে পাঠিয়েছি আমি, তুমি তোমার ইচ্ছা মতো শাস্তি দিও ওকে, বুঝেছো? এখন শান্ত হও। আলো ফোনটা কেটে চুপ করে বসে থাকে। চোখ বেয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়তেই ফিসফিসিয়ে বলে ওঠে, আমি শুধু আপনার স্ত্রী। স্বামীর কাছে সব অনুভূতি জমা দেওয়া হয়ে গিয়েছে আমার। আপনাকে নিয়ে সামনে এগোতে চাচ্ছি আমি। আপনি কেন ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিতে চাইলেন? আমি শুধু আপনারই স্ত্রী মেয়র সাহেব, আপনার সাথেই থাকবো আমি। গাড়ি হাইওয়েতে উঠেছে। ঝড়ের মধ্যে সাই সাই করে ছুটে চলেছে। শেষ রাত, তাই হাইওয়েতে খুব একটা গাড়ি দেখা যাচ্ছে না, বাণিজ্যিক কিছু বড় ট্র্যাক ছাড়া, যেগুলো মূলত কাঁচা সবজি নিয়ে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে রওনা হচ্ছে। শামিন গাড়ির গতি বাড়িয়ে দেয়। হঠাৎ চোখের সামনে আলোর কান্না ভেজা মুখটা ভেসে ওঠে। শামিনকে শান্ত করার জন্যে কতটা উতলা হয়ে উঠেছিল, শামিন সেই উৎকণ্ঠার দাম না দিয়ে এক প্রকার উপেক্ষা করে চলে এসেছে। ঠিক করেনি শামিন, একেবারেই ঠিক করেনি। ওই মুখটা দেখার জন্যে ভিতরটা তীব্রভাবে ছটফট করতে শুরু করেছে। কোলে মাথা রেখে অসহায়ের মতো বলতে ইচ্ছে করছে, আমাকে অনুপ্রেরণা দাও আলো,
মানসিক শক্তি বাড়ানোর অনুপ্রেরণা দাও আমায়। গাড়ির গতি আরও কিছুটা বাড়িয়ে ডান দিকে মোড় ঘুরতেই ব্যস্ত শামিন। চটফটানি তার মনে, তার মস্তিষ্ক তোলপাড় করা ঝড়ের ছাপটা সামলাতে গিয়ে সে খেয়াল করেনি ডান দিক থেকে ছুটতে ছুটতে আসা বিশাল ট্র্যাকটাকে। যখনই সম্বিত ফিরে পেল ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। এক দৃষ্টিতে বোকার মতো তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার নেই তার। কানের কাছে শুধুমাত্র আলোর কথাগুলো প্রতিধ্বনিত হতে থাকে। ফিরে আসুন মেয়র সাহেব, আপনার জন্য আমি এক আনন্দময় সূচনা সাজিয়ে বসে আছি, আপনি শুনবেন না? হঠাৎ করে আলো নিজের অজান্তে কাঁচের টুকরোর উপরে পা ফেলে দেয়। রক্তে ভরে যায় পায়ের তলা। একটু ঝুঁকে দু চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে কাঁচের টুকরোটা টেনে বের করে। কলিং বেলের শব্দ হয় হঠাৎ। কলিং বেলের আওয়াজে আলো আলুথালু বেশি ছুটতে ছুটতে নিচে নামে। শরীর তাকে সমর্থন না করলেও মনের সমস্ত শক্তি খরচ করে পাগলের মতো ছুটে যায় সদর দরজার কাছে। দরজা খুলে তাকিয়ে থাকে সে। আতায়ুর আলম কাকভেজা থাকে সে। আতায়ুর আলম কাকভেজা হয়ে বাড়ির ভেতর ঢুকে আলোর দিকে তাকিয়ে কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে আম্মু, তুই ঠিক আছিস তো? শামীমকে না দেখতে পেয়ে আলোর বুকটা হঠাৎ হু হু করে ওঠে। মাথা নাড়িয়ে বাবাকে অস্ফুট স্বরে বলে, হঠাৎ এত রাতে এলে যে? বললাম তো সব ঠিক আছে। আতায়ুর আলম বলে, আচ্ছা ঠিক আছে, ঠিক থাকলে শামিনকে ডাক, ওর সাথে একটু কথা বলে চলে যাই। ডাক ওকে। আলো ডাকে না, শুধু বাবার দিকে তাকিয়ে থাকে। হ্যালো, আরে ফোন দিও না, আমি আন ডিউটিতে, আর এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। ট্রাকের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ। আমাদের মেয়ে ইয়াসের মিজানুরের গাড়ি, তাকে হাসপাতালে শিফট করা হয়েছে। না, গাড়িতে সে একাই ছিল, আমি দেখিনি। শুনেছি আশঙ্কাজনক ট্রাক ড্রাইভার পালিয়েছে। আর রাখো তো, এত কথা বলার সময় নাই। ফোন কেটে দিয়ে লোকটি নিজের অবিন্যস্ত কনস্টেবলকে ধমক দেয়। আরে কি করছো মনসুর, গাড়িতে সরানোর ব্যবস্থা করো এইখান থেকে। সকাল হতে না হতে রাস্তা তো জ্যাম লেগে যাবে। আতায়ুর আলম ধমকের সুরে বলে, কি হলো, ডাক শামিনকে, কথা বলে চলে যাই। আলো মাথা নিচু করে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে। আবু, উনি ধূপধাপ শব্দ হয়। সিঁড়ি ভেঙে ছুটে নামতে থাকে ইসমাম, ইলহাম, ঈশিতা। আলো মাথা ঘুরিয়ে তাকায় তাদের দিকে। ইসমাম এসে হাঁপাতে হাঁপাতে আলোর মুখোমুখি দাঁড়ায়। আলোর চোখে চোখ রেখে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ভাইয়া। হসপিটালের সামনে দলের ছেলেদের ভিড়। সবাই এমনভাবে দাঁড়িয়ে আছে যেন এখান থেকে একটা স্বস্তির খবর না নিয়ে তারা যাবে না। ধীর পায়ে এগিয়ে যাচ্ছে আলো। আতায়ুর আলম মেয়ের হাত ধরে রেখেছে। কিছুক্ষণ পরে আলো বিরক্ত ভঙ্গিতে বলে ওঠে। আতায়ুর আলম হাত ছেড়ে দিয়ে মেয়ের মুখের দিকে তাকায়। মুখটা কেমন কাঠিন্যতায় ছেয়ে গেছে। কেবিনের বাইরে করিডোরে দাঁড়িয়ে ইসমাম আর ইলহাম ডক্টরের সাথে কথা বলছে। পাশে দাঁড়িয়ে ঈশিতা মুখে ওড়না চেপে কেঁদে যাচ্ছে। তাকে সান্ত্বনা দিচ্ছে শান্ত। আলো এগিয়ে যায়, সবাই করুণ দৃষ্টি দিয়ে তার দিকে তাকায়। তাকাবেই তো অমন করে, স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই ভাবছে আলো ভেঙে পড়েছে, কিন্তু ওরা কেউ জানে না আলো ঠিক কি। ডাক্তার আলোকে দেখে কিছু বলার আগেই আলো স্বাভাবিক গলায় বলে ওঠে, জ্ঞান ফিরতে কতক্ষণ লাগবে? না না, জ্ঞান না, ঠিক উনি ঠিক কতক্ষণে কথা বলতে পারবে বলতে পারেন? আলোর কণ্ঠের দৃঢ়তা ডাক্তারকে খুব অবাক করেছে। ইসমাম আর ইলহাম তাকিয়ে আছে আলোর দিকে। কিছু সময় পরে ডাক্তার বলে ওঠে, 48 ঘন্টার আগে তো জ্ঞান ফিরবে না ধারণা করছি। কথা বলার মতো পরিস্থিতি কবে হবে তা বলতে পারছি না। বিষণ্ণভাবে ইনজুরেড, আল্লাহ সহায় ছিলেন বলে প্রাণ রক্ষা পেয়েছেন। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, বুঝতে পেরেছি। কেবিনের দরজার দিকে এক পলক তাকিয়ে ডাক্তারকে আবারও বলে ওঠে, একটু যেতে চাচ্ছি আমার স্বামীর কাছে কিছুক্ষণের জন্য, অনুগ্রহপূর্বক অনুমতি দিন। ডাক্তার প্রথমে রাজি হতে না চাইলেও আলোর শীতল আচরণ দেখে রাজি হলেন। যথেষ্ট প্রাপ্তবয়স্ক মনে হচ্ছে মেয়েটাকে। কোনো চেঁচামেচি কান্নাকাটি হয়তো করবে না। মাথা ঝাঁকিয়ে আলোকে বলে, হ্যাঁ যাও, কান্নাকাটি করো না।
আলো ম্লান হাসে। ক্লান্ত অবসন্ন দুটি চোখে করিডোরে থাকা প্রত্যেকের দিকে একবার করে তাকিয়ে ধীর পায়ে হেঁটে শামিনের কেবিনে ঢোকে। একটা চেয়ার টেনে বেডের একদম পাশে বসেছে আলো। যদিও ডক্টর আলোকে দূরে দাঁড়িয়ে দেখতে বলেছিল। শামিনের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, সাদা রঙের চাদর দিয়ে গা ঢেকে রাখা, মাথায় ব্যান্ডেজ, ডান গালে একটা চোখে লাগার মতো ক্ষত, ফর্সা মুখটাতে বুঝি পার্মানেন্টলি একটা দাগ বসে গেল। চোখ ঘুরিয়ে বেডের পাশে মনিটরে চোখ রাখে আলো। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে শামিনের দিকে তাকায়। অনেকটা সাহস নিয়ে চাদর সরিয়ে শামিনের হাতের ওপর হাতটা রাখে। উষ্ণ হাতটার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রেখে শামিনের মুখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমাদের গল্পে একমাত্র আপনিই বাকি ছিলেন হসপিটালে অ্যাডমিট হওয়ার। আজ 16 কলা পূর্ণ করে দিলেন। যাই হোক, আপনাকে এভাবে একদম মানায় না। আপনাকে পাঞ্জাবি পরে হাতা গুটিয়ে রাখলে বেশ সুন্দর লাগে। একটু থেমে আলো শামিনের দিকে বুকে কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, জীবনের এই পরিস্থিতিতে আমাকে ছেড়ে চলে গেলে আমি আপনাকে আজীবন ঘৃণা করব মেয়র সাহেব, আজীবন। মাথা তুলে একটা গভীর নিঃশ্বাস ফেলে। ইচ্ছে করছে সামনে শুয়ে থাকা মানুষটার বুকে মাথা রাখতে। ইচ্ছে করছে সমস্ত যন্ত্রণার ভর ওই মানুষটার গায়ে ছেড়ে দিতে। গলার কাছে কান্না দলা পাকিয়ে উঠতে চেয়েছিল। আলো রানী তা পাত্তা না দিয়ে ঠান্ডা গলায় দৃঢ়তার সাথে বলে ওঠে, আমার আপনাকে লাগবে লাগবে লাগবে, বুঝতে পেরেছেন আপনি? আমার শুধু আমার স্বামীকেই চাই। ডক্টর ভিজিট করে চলে গিয়েছেন কিছুক্ষণ আগে। আলো একটা লম্বা বেঞ্চিতে বসে বসে ঝিমোচ্ছিল। কিছুক্ষণ আগে বেশ কয়েকবার বমি হয়েছে তার। শরীরটা অসম্ভব ক্লান্ত। মাথা ঘুরিয়ে দেখে ইলহাম আর ঈশিতা মুখোমুখি একটা বেঞ্চিতে মাথা নিচু করে বসে আছে। শান্ত আর পরি এতক্ষণ ছিল। শান্ত অফিসে চলে গিয়েছে, পরি ক্লাসে। আতায়ুর আলম তখন থেকে করিডোরের এ মাথা থেকে ও মাথা পাইচারি করছে। সকাল পেরিয়ে প্রায় দুপুর হতে চলেছে। হঠাৎ তার সামনে এসে ইসমাম একটা টিস্যু পেপারে মোড়ানো স্যান্ডউইচ ধরে। আলো মাথা তুলে ইসমামের দিকে তাকায়। ইসমাম ঠান্ডা গলায় বলে, আলো দৃষ্টি নামিয়ে ইসমামের হাতের স্যান্ডউইচের দিকে তাকায়। কিচ্ছু মুখে দিতে ইচ্ছে করছে না এখন, কিন্তু তাকে খেতেই হবে। ওই অপদার্থ লোকটার চিন্তায় তার ভেতরের ছোট্ট প্রাণটাকে সে একদম কষ্ট দেবে না, কখনোই না। 1 মিনিট কিছু একটা চিন্তা করে ইসমামের দিকে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলে, এসব খাবো না। তুমি ক্যান্টিন থেকে আমার জন্য 2টো ডিম, 1 বোতল দুধ আর কিছু ফল নিয়ে এসো। ইসমাম আলোর দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আলোর এত স্বাভাবিক আচরণ সবার কাছেই বেশ অস্বাভাবিক লাগছে। আতায়ুর আলম এসে আলোর সামনে দাঁড়িয়ে পড়ে। নরম গলায় বলে ওঠে, কি আম্মু, কি লাগবে? 2টো সেদ্ধ ডিম, 1 বোতল দুধ আর কিছু ফল। যাও, কেউ নিয়ে এসো। ইসমাম দ্বিতীয়বারের মতো আলোর আদেশ শুনে কোনো বাক্য ব্যয় না করে ক্যান্টিনে চলে যায়। ডিম দুটো মনের সাথে এক প্রকার যুদ্ধ করে আলো খেয়েছে। মনে হচ্ছে এক্ষুনি আবার বমি হয়ে যাবে। ডিম দুটো শেষ করে একটা খেজুর খেয়ে 2 মিনিট বিরতি নিয়ে দুধের বোতলটা হাতে তুলে নেয়। ছিপি খুলে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বাম হাতে নাক চেপে ধরে ঢকঢক করে পুরো বোতল খালি করে। দূরে বসে সবাই হাঁ হয়ে আলোর কাণ্ড কারখানা দেখতে থাকে। আতায়ুর আলম মেয়ের চিন্তায় অস্থির হয়ে উঠেছে। মেয়েটাকে স্বাভাবিক লাগছে না। শামিনের অবস্থা একই রকম। সন্ধ্যায় আলো কেবিনের বাইরে দাঁড়িয়ে দরজার কাছ দিয়ে কিছুক্ষণ দেখে ঘুরে দাঁড়ায়। ধীর পায়ে হেঁটে ইলহামের কাছে গিয়ে বলে, তোমরা কে থাকবে এখানে ভাইয়া? আমি রাত জাগতে পারবো না। কে থাকতে চাচ্ছ? আলোর কথা শুনে সবাই বারবার শুধু অবাক হতে থাকে। ঈশিতা উদ্বিগ্নতার সাথে বলে, অসুস্থ ভাবি, শরীর খারাপ তোমার? না, আমি অসুস্থ নই, শুধু আমার শরীরটা একটু বিশ্রাম চাচ্ছে। ঈশিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তুমি মেজো ভাইয়া আর ইসমামের সাথে বাড়িতে যাও, তবে আজ আমি থাকবো, যাও। আচ্ছা। আলো অস্ফুট স্বরে বলে ওঠে। আতায়ুর আলম প্রথমে যেতে চায়নি। ঈশিতা জোর করে তাকে আর রেহেনাকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। দরজার কাছ দিয়ে ভাইকে এক পলক দেখে নিয়ে বেঞ্চিতে বসে
থাকে চুপচাপ। হসপিটাল রোড থেকে মোড় ঘুরতেই হাইওয়েতে জ্যামে পড়েছে ইলহামের গাড়ি। বিরক্ত ভঙ্গিতে বসে আছে সে। আলো গাড়ির জানালার বাইরে চোখ রাখে। গতকাল ভয়াবহ ঝড়ের পরে আজকের রাতের আকাশটা বেশ নীলাভ কালো। দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে সবকিছু দেখতে দেখতে হঠাৎ দূরের সিগন্যালে চোখ যায়। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে মাথা ঘুরিয়ে ইসমাম আর ইলহাম দুই ভাইয়ের উদ্দেশ্যে বলে, তোমরা কেউ ওই সিগন্যালের ওখান থেকে কদবেল কিনে আনো, আমার খুব কদবেল ভর্তা খেতে ইচ্ছে করছে। ইসমাম আর ইলহাম একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। তারা এবার মোটামুটি নিশ্চিত আলোর মাথা খারাপ হয়েছে। কয়েক মুহূর্ত সময় নিয়ে ইসমাম বলে ওঠে, আর ইউ শিওর? ইসমাম গাড়ি থেকে নেমে 4টে কদবেল কিনে গাড়িতে উঠে বসে আলোর হাতে দেয়। বাড়িতে এসে আলো প্রথমেই গোসল করে নামাজ আদায় করে নেয়। তারপর বিছানায় বেশ আয়েশ করে বসে হাতের পেয়ালা থেকে কদবেল ভর্তা খেতে থাকে। রাত প্রায় 11টা বেজে গিয়েছে। আলোর ঘুম প্রয়োজন, তার রাত জাগলে চলবে না। বিছানা ঠিক করে টান টান হয়ে শুয়ে পড়ে সে। কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে ধীরে ধীরে ডান হাতটা নিজের তলপেটের ওপর রাখে। ধরা গলায় বিড়বিড় করে বলে ওঠে, আজকেও তোর বাবা তোর কথা জানলো না রে। একটু থেমে আবারও বলতে থাকে একা একা, সবার মতো তুইও ভাবছিস আমি কাঁদছি না কেন, তাই না? আমি আসলে স্ত্রী হবার 15তম শর্ত পালন করছি। শাড়ির আঁচল কোমরে গুজে স্বামীনের ব্যবহৃত জামাকাপড় ওয়াশিং মেশিনে দিয়ে ঘরে এসে ঘরটা একটু গোছগাছ করতে থাকে। ঋতু ইরফানকে নিয়ে এসে দরজার কাছে দাঁড়ায়। সে এইমাত্র হসপিটাল থেকে এসেছে। আলো ঋতুকে দেখতে পেয়ে এগিয়ে এসে ইরফানকে কোলে তুলে নিয়ে ইরফানের সাথে একা একা কথা বলতে থাকে। ঋতু আলোকে যত দেখছে ততই অবাক হচ্ছে। স্বামীনের অ্যাক্সিডেন্টের পরে একটুও ভেঙে পড়েনি, কিন্তু এখন একটু বেশি অস্বাভাবিক লাগছে আলোকে। এতটা কাঠিন্যতা একজন স্ত্রীর সাথে যায় না। ইসমাম এসে দরজার বাইরে দাঁড়ায়। আলোর দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, হসপিটাল যাচ্ছি, তুমি যাবে ভাবি? আলো ইসমামের দিকে তাকিয়ে বলে, তোমার ভাইয়ার জ্ঞান ফিরেছে, কথা বলতে পারছে? না। তাহলে আমার গিয়ে কাজ নেই, গিয়ে ওই ভণ্ড লোকটার মুখ দেখব বসে বসে। আমার তো ওনার সাথে বোঝাপড়া আছে, যখন কথা বলার অবস্থায় ফিরবে তখন আমাকে বলবে। ইসমাম চুপচাপ চলে যায়। ঋতু অবাক চোখে আলোকে কিছুক্ষণ দেখে ইরফানকে নিয়ে চলে যায়। আলো আবারও ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। বিছানায় নতুন চাদর বিছিয়ে দেয়। ইদানিং সব কিছু নিয়ে মনটা কেমন খুঁতখুঁতে হয়ে গিয়েছে। অবশ্য সে জানে এই সময়ে হরমোনাল ইমব্যালেন্সের জন্যে এমনটা হয়ে থাকে। মেজাজ খিটখিটে হয়ে যায়, অবসাদ ঘিরে ধরে। মন ভালো রাখার জন্যে একটা পরিপাটি সুন্দর শোবার ঘর, কিছু ভালো বই এখন খুব জরুরি। ঘরটাকে গুছিয়ে নিয়ে লাইব্রেরি থেকে বেছে বেছে কিছু বই আনতে হবে। হুট করে বমি ভাব হতেই আলো দৌড়ে বেসিনের কাছে যায়। হরহর করে বমি করে চোখ মুখে পানির ঝাপটা দিয়ে বেরিয়ে এসে গোছানো বিছানাটা অগোছালো করে শুয়ে পড়ে। শরীরটা বিছানার সাথে মিলিয়ে যাচ্ছে যেন। চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে দীর্ঘ সময়। চোখের কার্নিশে হঠাৎ দুফোঁটা তরল জমা হয়। শাড়ির আঁচল দিয়ে মুছে ফেলে মনে মনে বলে ওঠে, কল্পনা করে রেখেছিলাম আপনাকে খবরটা দিতেই আপনি পাগলের মতো চিৎকার দিয়ে আমাকে আগলে নেবেন, কোলে তুলে উন্মাদের মতো আনন্দ করবেন, আদরে ভরিয়ে দেবেন আমার কপাল। আজ খবরটা জানার 48 ঘন্টা হয়ে গিয়েছে, অথচ আপনি এখনো জানলেন না। খুব ফাঁকা ফাঁকা লাগছে আমার মেয়র সাহেব, খুব। আপনার আসিয়া কেমন, আপনার আদর শূন্য হয়ে আছে, পড়ে আছে দেখুন। দলের ছেলেরা কিছুক্ষণ পর পর তাদের ভাইয়ের খোঁজ নিতে ছুটে আসছে। রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক অ্যাসোসিয়েশনের লোকজন থেকে শুরু করে ব্যবসায়ীরা ছুটে আসছে। ফুয়াদ, জামিল সবার সাথে কথা বলছে। আতায়ুর আলম তার রেহেনা বেঞ্চিতে বসে আছে। রেহেনা সেই তখন থেকে রাগে কাঁপছে। আতায়ুর আলম একটু পর পর স্ত্রীকে শান্ত থাকবার পরামর্শ দিচ্ছে। কি শান্ত হবো আমি? ওটা কেমন মেয়ে, দিলে এত শক্ত, স্বামীর প্রতি কোনো দরদ নেই ওর। শ্বশুর বাড়ির লোক কি ভাবছে বলো তো? শরীরটা হয়তো খারাপ। আমতা আমতা করে বলে ওঠে আতায়ুর আলম। কেমন মেয়ে জন্ম দিয়েছো তুমি, না আছে কোনো
সহবত, না আছে কোনো আদব কায়দা, শরীর প্রতি শুধু জেদ, স্বার্থপরতা। আমাকে বলছো কেন? জন্ম কি আমি একা দিয়েছি? রেহেনা চুপ হয়ে যায়, কিছুক্ষণ পরে বলে ওঠে। বিপদে স্বামীর পাশে না থেকে বাড়িতে গিয়ে আয়েশ করছে। অমন মেয়ে আমার ছেলের বউ হলে কবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। ফুয়াদ দূর থেকে রেহেনা আতায়ুরকে দেখে ঈশিতার দিকে তাকিয়ে বলে, ওনাদের কি হয়েছে? ভাবি কেন হসপিটালে আসছে না, এই জন্য আন্টি আঙ্কেলকে রাগারাগি করছে। ফুয়াদ বলে। কথা হয়েছে আলোর সাথে? কেন আসছে না? অসুস্থ? ইলহাম পাশ থেকে উঠে বলে, না, সুস্থ। জানি না কেন আসে না। কিছু জিজ্ঞেস করলে বলে জ্ঞান ফিরলে খবর দিও। আজ সকালে ইসমাম খাবার টেবিলে বসে জানতে চেয়েছে, জবাব না দিয়ে আচারের বয়ম নিয়ে উঠে গিয়েছে। ঈশিতার সামান্য খটকা লাগলেও কিছু চিন্তা করার আগেই ফুয়াদ বলে ওঠে, ডক্টর কি বলছে? স্টেবল, আল্লাহ সহায় হয়েছেন। চালতা, কাঁচা আম, তেঁতুল, আমড়া, জলপাই সব ধরনের আচারের বয়াম সাজিয়ে রাখা। সবগুলো একটু একটু করে টেস্ট করে হাতে চালতার আচারের বয়ামটা তুলে নেয়। টেবিলের ওপর থেকে হুমায়ুন আহমেদের বহুব্রীহি বইটা নিয়ে বিছানায় এসে বসে পড়ে। সারাদিন বই পড়ে আচার খেয়ে কাটে তার। মনটা সারাক্ষণ উতলা হয়ে থাকে মেয়র সাহেবের সাথে কথা বলার জন্য, কিন্তু সাহেবের জ্ঞান এখনো ফিরছে না। আলোর ধৈর্য পরীক্ষা করছে আসলে। ধৈর্যের পরীক্ষা কি ইয়াসার মির্জা একাই দেবে? এখন আলোও একটু দিক। উপন্যাসটা তাকে টানছে না। বইটা যথাস্থানে রেখে ঘুরে দাঁড়াতেই থমকে যায়। মাথাটা ঘুরছে। কপালে কিছুক্ষণ হাত চেপে রেখে হাতটা ধীরে ধীরে তলপেটে রাখে। বিড়বিড় করে বলে, রাত তুই ছেলে না মেয়ে? প্লিজ ছেলে হোস না, আমি দুটো ইয়াসার মির্জাকে সামলাতে পারবো না। প্রায় অর্ধেক ফুরিয়ে গিয়েছে, ঘুম আসছিল না দেখে আলো অজু করে জায়নামাজে দাঁড়িয়ে যায়। তাহাজ্জুদ নামাজ আদায় করলে তার মনের সমস্ত অস্থিরতা দূর হয়ে যায়। মোনাজাত শেষ করে উঠে দাঁড়াতেই দরজায় ঠক ঠক করে আওয়াজ হয়। জায়নামাজ যথাস্থানে রেখে দরজা খুলে দেখে ইসমাম দাঁড়িয়ে। হাতঘড়িটা হাতে পড়ে নিতে নিতে তাড়াহুড়ো করে বলে, ভাইয়ের জ্ঞান ফিরেছে, চলো। কথা বলতে পারছে? জ্ঞান ফিরেছে, কথা বলতে পারবে। যাও তুমি, যখন কথা বলতে পারবে তখন এসে আমাকে নিয়ে যেও। ইসমাম কিছুক্ষণ অবাক চোখে আলোকে দেখে ঘর থেকে বেরিয়ে যায়। আলো দরজা বন্ধ করে জলপাইয়ের আচারের বয়ামটা হাতে নিয়ে বিছানার উপর বসে পড়ে। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করতেই গিয়ে দেখে পরি নিজেও তাড়াহুড়ো করে বের হচ্ছে। ইসমাম ম্লান হেসে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? পরি বিনয়ের সাথে বলে, হসপিটালে ভাইয়াকে দেখতে। ইসমাম হুট করে বলে ওঠে, এসো, আমি পৌঁছে দিচ্ছি। আমিও ওখানে যাচ্ছি। পরি লাজুক হেসে সম্মতি দেয়। গাড়িতে ওঠার আগে দাঁড়িয়ে পড়ে। ইসমাম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। পরি বলে, ঈশিতা আপু ফোনে চার্জারটা নিতে ভুলে গেছিল। ঠিক আছে, যাও, আমি অপেক্ষা করছি। পরি মাথা নাড়িয়ে অন্দর মহলে চলে যায়। ইসমাম চুপচাপ বসে আছে গাড়িতে। কিছুক্ষণ পরে পরি বেরিয়ে আসে ভেতর থেকে। মিররে ইসমাম পরিকে দেখছে। তাড়াহুড়ো করে হেঁটে আসছে মেয়েটা। ইসমামের হঠাৎ মনে হলো এক্ষুনি হুমড়ি খেয়ে পড়বে পরি। কথাটা ভেবেই মিরর থেকে চোখ সরিয়ে নিয়ে কয়েক মুহূর্ত পরে আবারও মিররে চোখ রাখে। তখন দেখে পরি নেই। আশ্চর্য, মেয়েটাকে তো এইমাত্র আসতে দেখলো সে। দরজা খুলে বাইরে নেমে ইসমাম হতভম্ব হয়ে যায়। সে যেমনটা কল্পনা করেছিল পরি ঠিক সেভাবেই হুমড়ি খেয়ে পড়ে আছে। ইসমাম না চাইতেও উচ্চ শব্দে হেসে ফেলে। পরি মাথা তুলে ইসমামের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। মুখটা এমন করে রেখেছে যেন সে কোনো অপরাধ করে ফেলেছে। ইসমাম হাসতে থাকে। হাসতে হাসতে বলে ওঠে, তুমি কারো লাইফে সান্ত্বনা পুরস্কার হবে কি না জানি না, তবে তুমি পৃথিবীতে এক পিসি। তোমার মতো সান্ত্বনা পুরস্কার কোনো পুরুষ আর কোথা খুঁজে পাবে না। পরি ইসমামের কথায় রিয়াক্ট করে না, উল্টে তাকিয়ে আছে তার দিকে। এই লোকটার হাসি অসম্ভব সুন্দর। ইসমাম হাসি থামিয়ে পরির দিকে তাকিয়ে বলে, সরি হাসার জন্য। পরি নিচু স্বরে বলে ওঠে, আপনি আরও কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমি সালোয়ার কামিজটা বদলে আসছি। ভাই বোনের মুখের দিকে তাকিয়ে ম্লান হাসে শামিন। সবাই চুপচাপ তার দিকে তাকিয়ে আছে। ফুয়াদ নীরবতা ভেঙে বলে ওঠে, তোর বিয়ের পর থেকে সবগুলো ভ্যাকেশন ট্রিপ আমার ক্যান্সেল করতে হয়েছে। তুই আমার সাথে এমন কেন করিস? সরি।
মৃদুস্বরে বলে ওঠে শামিন। ঈশিতা বলে, আমার আর শান্ত রিসিপশনটা ভেস্তে দিলে, তুমি এত খারাপ কেন ভাইয়া? শামিন হেসে বলে, সরি। মাথা ঘুরিয়ে ইসমামের দিকে তাকায় শামিন। ইসমাম পকেট থেকে শামিনের কার্ড বের করে বলল, ল্যাপটপটা ভেঙে ফেলেছ? সব টাকা আমি ওই প্রজেক্টে লাগিয়েছিলাম। আপাতত এই কার্ডটা আমার কাছে থাকবে, আমার যখন ইচ্ছে হবে তখন দেব। মৃদু হেসে শামিন ভাইয়ের দিকে তাকিয়ে থাকে, তারপর মাথা ঘুরিয়ে আশেপাশে তাকায়। ঈশিতা বলে, ভাবিকে খুঁজছো? ভাবি আসেনি। শামিন আলোকেই খুঁজছিল। তার খুব জানতে ইচ্ছে করছে আলো কি বলতে চেয়েছিল সেদিন রাতে, খুব জানতে ইচ্ছে করছে। ঈশিতার দিকে তাকিয়ে শামিন বলে ওঠে, তোদের ভাবি তোদের কিছু বলেছে? কি বলবে? কোনো গুরুত্বপূর্ণ কথা? ঈশিতা মাথা নাড়ায়। শামিন বলে, কিছুই বলেনি? বলেছে। ফুয়াদ বলে ওঠে। শামিন উৎসাহের সাথে বলে ওঠে, কি বলেছে? বলেছে তুই একটা ভণ্ড অপদার্থ। শামিনের মুখটা শুকিয়ে যায়। ঠিক তখনই ইলহাম কেবিনে ঢুকে বলে, ভাবিকে নিয়ে এসেছি, তোরা বাইরে যা। মৃদু বাতাসে কেবিনের জানালার পর্দা নড়ছে। আলো সেদিকে একবার তাকিয়ে শামিনের দিকে তাকায়। শামিন একদৃষ্টিতে আলোর দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে খুবই অসুস্থ দেখাচ্ছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে আলো একটা চেয়ার টেনে শামিনের বেডের পাশে বসে। শামিনের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, স্বামী হওয়ার একটাই শর্ত, সেটা হলো সারা জীবন স্ত্রীকে আগলে রাখা, ভালোবাসা, আদর, যত্ন, আহ্লাদে নিজের কাছে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখা। মাথার স্ক্রু ঢিলা হয়ে যাওয়া স্ত্রী ছেড়ে যেতে চাইলেও কখনোই তাকে যেতে না দেওয়া। এমন বড় বড় কথাই বলেছিলেন না সেদিন? তারপর কি করলেন? নিজেই ছেড়ে যাচ্ছিলেন। এতটা অতিষ্ঠ করে দিয়েছিলাম আপনাকে আমি। শামিন ম্লান হাসে। আলো বলতে থাকে, নির্লজ্জ লোক, লজ্জা করে না এখন হাসতে? ইচ্ছে করছে আপনাকে। স্বামীর গায়ে হাত তুলতে নেই আসিয়া, থামো। মৃদু আওয়াজে বলে শামিন। আলো চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ শামিনের দিকে, কঠিন দৃষ্টি দিয়ে। ক্ষণ বাদেই শামিনের ডান হাতটা টেনে নিয়ে অসংখ্য চুমু খেতে থাকে সেই হাতে। চুমু খেতে খেতে চাপা কান্নায় ভেঙে পড়ে আলো। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় শামিন। কয়েক মুহূর্ত আগের কঠিন রূপটা হঠাৎ এমন হয়ে গিয়েছে কেন? কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে শামিন বলে ওঠে, আলো থামো। আলো থামে না। উন্মাদের মতো কাঁদতে কাঁদতে শামিনের হাতটা দুহাতে আগলে ধরে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলতে থাকে, শুনতে চাই না কি হয়েছিল, জানতে চাই না কি হচ্ছে, শুধু দেখতে চাই আমি আমাদের আগামীর দিনগুলো, আপনাকে পাশে নিয়ে দেখতে চাই আমি। শামিন বাম হাতটা উঠিয়ে আলোর হাতের উপর রেখে নরম গলায় বলে, ভেঙে পড়েছিলে এভাবে? আলো মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলে, মোটেও না। স্ত্রী হওয়ার 15তম শর্ত হচ্ছে স্বামীর বিপদে মনের জোর হারাতে নেই, সেটাই পালন করছিলাম। আর তাছাড়া আমি ভেঙে পড়লে আমাকে সামলাতো কে? আপনি যে ছিলেন না। আমার তো নিজেকে সামলাতেই কেবল আপনাকেই প্রয়োজন। তবে এখন কাঁদছো কেন? আপনাকে সুস্থ দেখে একটু ভেঙে পড়তে ইচ্ছে হলো। শামিন ম্লান হাসে। আলো শামিনের চোখে চোখ রেখে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ভেঙে পড়লে আরেকজনের যে খুব কষ্ট হতো, তখন তো আপনিও কষ্ট পেতেন। শামিন আলোর কথা বুঝতে না পেরে বলে, মানে? আলো চোখের পানি মুছে লাজুক হাসি হাসে। শামিনের ডান হাতটা টেনে নিজের পেটে চেপে ধরে বলে ওঠে, কেউ আসতে চলেছে মেয়র সাহেব, আপনি যাকে খুব করে চাইতেন। শামিন বোকার মতো আলোর দিকে তাকিয়ে আছে। তার এখন কি করা উচিত? আলো শামিনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, খুব ইচ্ছে করছে তাই না আমাকে কোলে নিয়ে আদর করতে? কি লাভ? সে পথ তো নিজেই বন্ধ করে দিয়েছেন। পা দুটোর কি হাল করেছেন? আপনার পা ঠিক হতে হতে আমাদের বাচ্চা হাঁটতে শিখে যাবে সম্ভবত মেয়র সাহেব। শামিনকে খোঁচা মেরে কথা বলতেই আলো খেয়াল করলো না তার সামনে বেডে বসে থাকা মানুষটা কতটা আবেগী হয়ে উঠেছে, কতটা ছটফট করছে তার ভিতরটা আলোকে জড়িয়ে ধরার জন্য। আলো শামিনের দিকে তাকিয়ে বলে, কি? শামিন গলার স্বর স্বাভাবিক রেখে বলে, এদিকে আসো।
আলো চেয়ার থেকে উঠে গিয়ে বেডের এক পাশে বসে। শামিন বলতে থাকে, আমাকে জড়িয়ে ধরো শক্ত করে। আলো শামিনকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকে। শামিন নরম গলায় বলে ওঠে, আমি আর ওভাবে গাড়ি চালাবো না কখনো। আলো চুপ করে থাকে। কি বলেছি বুঝতে পেরেছেন? শুধু ভবিষ্যৎ নিয়ে ভাববো আমি। আপনি এমপি ইলেকশন লড়বেন, স্ত্রী হিসেবে সবসময় আমি আপনার পাশে থাকব। রাজনীতি করবেন, আমাকে সময় দিবেন, বাচ্চাকে সময় দিবেন, ভাই বোনকে দেখবেন। সামনে আমাদের কত কাজ। ঈশিতার রিসেপশন, ইসমামের জন্য মেয়ে দেখা, ইহানের জন্য সুন্নতে খাতনা, আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, কত কাজ সামনে আমাদের দুজনের। ওই বাড়ির অভিভাবক আমরা দুজন, আমাদের ঠিক থাকতে হবে না বলুন? এ পর্যন্ত বলে আলো থেমে দুহাতে শামিনের গাল আগলে ধরে শামিনের চোখে চোখ রেখে বলে, বলুন আমাদের ঠিক থাকতে হবে না? আমরা কি ও বাড়ির অভিভাবক নই? কিছুক্ষণ চুপ করে থেকে শামিন মাথা নাড়ায়। আলো আবারও শামিনকে জড়িয়ে ধরে। শামিন আবেশে দু চোখ বন্ধ করে ফেলে। আলো বলতে থাকে, এবার আমার সাথে শপথ বাক্য পাঠ করতে থাকুন মেয়র সাহেব। দু চোখ বন্ধ করেই বলে ওঠে, কেমন শপথ বাক্য? যা বলবো সাথে সাথে বলবেন। বলুন, আমি শামিন ইয়াসার মির্জা শপথ করতেছি যে আমি শামিন ইয়াসার মির্জা শপথ করিতেছি যে আমি আমার বউয়ের একান্ত বাধ্যগত স্বামী হয়ে থাকব এবং জীবনের প্রতিটা পদক্ষেপে তার কাছ থেকে মতামত নেব। শামিন হেসে আলোকে রিপিট করে। আলো বলতে থাকে, আমি ইয়াসার মির্জা এও শপথ করিলাম যে আমার দুই ভাই ইলহাম এবং ইসমাম বাবা মায়ের অবর্তমানে আমি তাদের একমাত্র অভিভাবক। আমার যথাসাধ্য চেষ্টা থাকিব তাদের জীবন সুন্দরভাবে সাজিয়ে দেওয়া এবং তাদের আগলে রাখার, তাদের জীবনের সামনের পথগুলো পাড়ি দিতে তাদের পথ প্রদর্শক হওয়া। শামিন বাঁহাতে আলোকে আগলে ধরে রিপিট করে কথাগুলো। আলো বলে, আমার ছোট বোন ঈশিতা এবং ভগ্নিপতির সহিত আজীবন সুসম্পর্ক বজায় রাখিব। শামিন হেসে রিপিট করে। আলো থেমে গিয়ে শামিনের দিকে তাকায়। কপাল কুঁচকে বলে, হাসছেন কেন আপনি? মজা করছি আমি। শামিন মাথা নেড়ে বলে, না। সকালের কড়া মিষ্টি রোদ এসে জানালা থেকে সরাসরি কেবিনের ভিতরে প্রবেশ করে। শামিনের গালে রোদের স্পর্শ লাগতেই চোখ নাক কুঁচকে ফেলে সে। আলোর দিকে তাকিয়ে বলে, যাও তো, গিয়ে জানালা বন্ধ করে পর্দা টেনে দিয়ে এসো তো। আলো বলে, কেন? আলোটা ভালো লাগছে তো। শামিন ম্ল্যান হেসে আলোর হাত ধরে বলে, আমার জীবনে আলো আছে তো, আমার আর ওই আলোর প্রয়োজন নেই। ক্যালেন্ডারের পাতায় টিক চিহ্ন এঁকে দিয়ে আরও একটি দিনের সমাপ্তি ঘটায় আলো। আজ 29শে এপ্রিল, ডেলিভারির তারিখ 4 মে। মাত্র 5 দিন হাতে সময়। অভিজ্ঞদের মত অনুযায়ী আলোর শারীরিক যন্ত্রণা একটু একটু করে শুরু হওয়ার কথা, কিন্তু আলো তেমন কিছুই টের পাচ্ছে না। অবশ্য দিনে অসংখ্যবার একজন দুষ্টু প্রাণ নিয়ম করে ফুটবল খেলছে পেটের মধ্যে। মাকে জানাচ্ছে, মা আমি আসছি, তুমি আর বাবা তৈরি তো? দরজায় ঠক ঠক আওয়াজ হয়। খোলার আগে আয়নায় একবার নিজেকে দেখে নেয় আলো। তারপর দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে থমথমে মুখে দাঁড়িয়ে থাকে আলো। শামিন এদিক ওদিক তাকিয়ে আলোকে শুরুতেই একটা চুমু খেয়ে ঘরে ঢুকে দরজা চাপিয়ে দেয়। আলো গম্ভীর হয়ে আছে। শামিন আলোর হাত ধরে টেনে নিয়ে নিচে বিছানায় বসে। আলোকে কোলে বসায়। আলো রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। শামিন আলোর পেটে হাত রেখে আদুরে কণ্ঠে বলে, জারিয়েছে নাকি আজ খুব? মেজাজ এত চটে আছে কেন? আপনি আমাকে না জানিয়ে ডক্টর আফসানার সাথে কথা বলেছেন? শামিন আলোকে উঠিয়ে নিজে উঠে দাঁড়ায়। হাতঘড়ি খুলে টেবিলের উপর রাখতে রাখতে বলে, কেন? আচ্ছা, আপনি কেন বুঝতে চাইছেন না? আমি একটা নর্মাল ডেলিভারি চাই। আপনি এত জেদ করছেন কেন? জেদ তো তুমি করছো। যেখানে তোমার শরীর বুঝতে চাইছে না সেখানে আমি বুঝে কি করব? বাড়াবাড়ি করবে না আলো, একদম। বেবি সি সেকশনের মাধ্যমেই হবে। আলোর ইচ্ছে করছে রাগে নিজের চুল ছিঁড়তে, কিন্তু তাকে উত্তেজিত হলে চলবে না। শামিন গায়ের মুজিব কোট খুলে পাঞ্জাবির হাতা গুটিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নেয়। আলো তোয়ালে বের করে দাঁড়িয়ে আছে। পরি দরজার বাইরে এসে দাঁড়ায়। মৃদু আওয়াজে বলে, আসবো ভাবি? কেন? কি কাজ?
কাট বলে ওঠে আলো। পরি চুপচাপ ঘরে ঢুকে দাঁড়িয়ে থাকে। আলো তার দিকে শীতল দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। পরি আলোর দৃষ্টি দেখে ভয় পেয়ে যায়। আমতা আমতা করে বলে ওঠে, ভাইয়া এসেছে? ভাইয়ের জন্য এই ঘরে আসুনি, কেন এসেছো জেরে কাশো। ইসমাম পাঠিয়েছে, কেন ওর সাহস নেই তোমাকে দিয়ে পথ শিশির কাটায়? পরি নিচু স্বরে বলে ওঠে। তোমার কাছে বলতে নাকি লজ্জা পায় উনি। আলো চুপ করে থেকে বলে ওঠে, তিনবার মানুষটাকে দুজন মিলে ফিরিয়ে দিয়েছো, এখন এতদিন পরে মনে হচ্ছে তোমরা দুজনকে পছন্দ করো। আমাদের বললে আর আমরা নাচতে নাচতে রাজি হয়ে যাব? কি ভাবো কি আমাদের? পরি চুপ করে থাকে। কেন যে লাজ শরমের মাথা খেয়ে এখানে এলো। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে ঠোঁট টিপে হেসে নেয়। তারপর কণ্ঠে গাম্ভীর্য ভাব এনে বলতে থাকে, আমাকে বলছো এই কথা ইয়াসার মির্জাকে বলতে যেও না, কাঁচা খেয়ে নেবে দুটোকে। আর একটা কথা, তোমার না সামনের মাসে এক্সাম, তুমি পড়াশোনা বাদ দিয়ে? ভাবি উনি চাইছিলেন আমেরিকা যাওয়ার আগে বিয়েটা। বিয়ে সে আর হচ্ছে, যাও এখান থেকে। পরি মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে আসে। শামিন ওয়াশরুম থেকে বেরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, কে এসেছিল? পড়ি আবার কি? সেই এক গান। শামিন মৃদু হেসে ফেলে। আলো বলে ওঠে, বলছিলাম কি, এবার একটু কঠোর হয়ে যাচ্ছি না আমরা ওদের প্রতি? ওরা তো ওদের জায়গায় ঠিক। দেখুন, এটা 2023 সাল, আমরা জোর করে দুজনের বিয়ে দিয়ে দিলাম আর ওরা সংসার করতে শুরু করলো। এটা তো আশা করলে চলবে না। তার চেয়ে দুজন নিজেরাই ধীরে ধীরে একে অপরের প্রতি অনুভূতি জড়ো করেছে, এটাই তো ভালো হয়েছে, তাই না? আর সবাই কি আলো নাকি যে জোর করে বিয়ে হলেই মানিয়ে নেবে? শেষের লাইনটা শামিনকে খোঁচা মেরে বলে আলো। শামিন আলোকে টেনে নিজের কাছে এনে বলে, আচ্ছা, মানিয়ে নিয়ে খুব দুঃখ হচ্ছে দেখছি। দুঃখ না, কষ্ট হচ্ছে, আমার পেটে কষ্ট হচ্ছে, লাথি দিচ্ছে। চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে আলো। শামিন তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে পড়ে। পেটের ওপর থেকে শাড়ির অংশটা সরিয়ে উন্মুক্ত পেটে চুমু খায়। পেটে কান পেতে উচ্ছ্বসিত গলায় বলে, ওয়েল ডান আম্মা। কিন্তু আম্মা, এখন যত পারেন সাহিস্তা করে নিন মাকে। বাইরে এলে আর পারবেন না মায়ের সাথে। আমি যেমন পারি না, সবাইকে লেজে গোবরে করে রাখে এই মহিলা। আলো হাত দিয়ে মুখ চেপে হাসছে। শামিন মাথা তুলে আলোর দিকে তাকায়, উঠে দাঁড়িয়ে বলে, ভুরি ভুরি ম্যাটারনিটি ড্রেস এনে দেয়া হয়েছে, তারপরেও শাড়ি কেন পরো? একটু আরামদায়ক কিছু পরো। আলো ম্ল্যান হেসে বলে, মাত্র 10 ঘন্টা কাছে পাই আপনাকে, তার মধ্যে 8 ঘন্টা ঘুমান, বাকি থাকে 2 ঘন্টা। ওই 2 ঘন্টা একটু সেজে গুজে আপনার সামনে থাকতে ভালো লাগে মেয়র সাহেব। শামিন আলোকে আগলে নিয়ে বলে, তুমি আমাকে এখনো মেয়র সাহেব কেন ডাকো? তোমার স্বামী একজন সংসদ সদস্য, সেটা ভুলে যাও নাকি? সে আপনি সংসদ, মন্ত্রী, মিনিস্টার যাই হন না কেন, আমার কাছে আপনি বরাবর আমার মেয়র সাহেবই থাকবেন। শামিন মৃদু হেসে আলোর কপালে চুমু খেয়ে বলে, তুমি খুব রাগ করো আমি তোমাকে সময় দিতে পারি না বলে, অথচ আমি কথা দিয়েছিলাম সব সময় তোমার পাশে থাকবো। আলো শুকনো গলায় বলে, মোটেও রাগ করি না। আচ্ছা, আজ খবরে দেখলাম কবির আলমগীরকে কানাডার বাড়িতে ঢুকতে না দিতে ওখানকার বাংলাদেশি অভিবাসীরা অ্যাম্বাসিতে আন্দোলন করেছে। ও এখন কোথায় পালাবে? কোথায় আবার? ইতালি, ওর ছোট ভাইয়ের কাছে। জুই তো সেখানে, ওখানকার একজন বিজনেসম্যানকে বিয়ে করে নিয়েছে। আর জাবির, ওর তো সাজা এখনো শেষ হয়নি। তবে ওর ফুপা ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী, চেষ্টা চালাচ্ছে। আলো শুকনো গলায় বলে, ওকে জামিন দিয়ে দেবে এত বড় একটা স্কাউন্ডলকে? শামিন আলোর দিকে তাকিয়ে বলে, ওকে স্কাউন্ড্রেল বলছো? আমার গায়ে লাগছে। ওমা, তা কেন? ওই তো, আমিও তো তোমাকে তুলে এনেছিলাম। আলো শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন হেসে ফেলে। তারপর আলোর গালে একটা চুমু খেয়ে বলে, আমি খেতে যাচ্ছি, তুমি রেস্ট নাও। পেছন থেকে চাপটে ধরতেই ঈশিতা লাফিয়ে ওঠে প্রথমে। তারপর নিজেকে ধাতস্থ করে শান্তকে একটা ধমক দিয়ে বলে, কি হচ্ছে কি? সবসময় এমনভাবে জাপটে ধরো, মনে হয় যেন লাফিয়ে লাফিয়ে চোর ধরছো। শান্ত নিস্তেজ গলায় বলে, বাপের বাড়ি আসলেই দেখছি গলার জোর বেড়ে যায় খুব। বাড়িতে তো খুব প্রতিভক্তি,
দেখাও। ঈশিতা হেসে ফেলে। শান্তর গলা থেকে টাইয়ের নট খুলতে খুলতে বলতে থাকে, এলে কেন? একা একা অত বড় বিছানায় ঘুমাতে পারি না। এমনিতেই তোমার বাপের বাড়ি আসার আমার কোনো শখ নেই। ঈশিতা বলে। সেটা তো বোঝা হয়ে গিয়েছে আমার। শান্ত এগিয়ে গিয়ে ঈশিতার কোমর জড়িয়ে ধরে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, কি ব্যাপার, আজ একটু বেশি সুন্দর লাগছে দেখছি। এমন সময় ইসমাম ঘরে ঢুকে পড়ে। শান্ত আর ঈশিতা লাফিয়ে দুজন দুদিকে সরে দাঁড়ায়। ইসমাম বোকার মতো দাঁড়িয়ে থাকে। ঈশিতা চেঁচিয়ে ওঠে, নক করে ঢুকতে পারিস না স্টুপিড, তুই কি বড় হবি না? শান্ত বিরক্ত ভঙ্গিতে বলে, এই জন্যই তোমার বাপের বাড়ি আমি আসতে চাই না। তো আসো কেন? নিমন্ত্রণ ছাড়া শ্বশুরবাড়িতে কোনো জামাই এত ঘন ঘন আসে, এটা তোমায় না দেখলে জানতামই না। আমার ভাইদের দেখেছো কখনো ঘন ঘন শ্বশুরবাড়ি যেতে? ইসমাম ঠান্ডা গলায় বলে, আমি তো আমার বউয়ের প্রপার্টি বুঝে নিতে আসি। হাসতে হাসতে শান্ত বলে। ঈশিতা কপাল কুঁচকে ইসমামকে বলে, তুমি কি বলছিস? দুলাভাই তোর, আপনি বল। শান্ত গা থেকে ব্লেজার খুলতে খুলতে বলে, তো শালা দরকারে এলি এই ঘরে? ইসমাম দরজা চাপিয়ে তাদের দিকে এগিয়ে যায়। ঈশিতা বলে, কি আবার সেই ঘ্যানঘ্যানানি? আমার কাছে এসে কোনো লাভ নেই, আমি কিছু পারবো না। শান্ত দুই ভাই বোনের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, কি পুরীর ব্যাপারে? তো ইয়াসার মির্জের সাথে কথা বললেই তো হয়, এত ভয় পাও কি আছে? কে কথা বলবে? তুমি বলবে। ভাইয়া তিনবার ওদের বিয়ের কথা উঠিয়েছে, ওরা তিনবার ভাইয়াকে রিজেক্ট করেছে। এখন আর ভাইয়া মানবেন না। ইয়াসার মির্জার রাগ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। ঈশিতা শান্তর দিকে তাকিয়ে বলে, শান্ত বলে, আগে অন্তত যদি আংটি বদল করে রাখা যেত তাহলে বেশ হতো। 6 মাস পরে আমেরিকা থেকে ফিরলে না হয় বিয়েটা দিয়ে দিতাম। ইসমাম চুপ করে দাঁড়িয়ে আছে। ঈশিতা বিরস মুখে বলে, সেটাই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? হু উইল বেল দ্য ক্যাট? আমি তো পারবো না বাবা। বড় ভাবি যেখানে পারছে না সেখানে আমি তো দুধ ভাত। ইসমাম চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। করিডোর থেকে নিচের ঘরে যাওয়ার পথে পরীর সাথে দেখা। দুজন দুজনকে দেখে অন্যদিকে তাকিয়ে হাঁটতে থাকে। তারপর পাশ কাটিয়ে চলে যায়। ইসমামের প্রজেক্টের ব্যস্ততা, পরে লেখাপড়ার ব্যস্ততায় যেটুকু কথা হয় তা ফোন কল কিংবা মেসেজে। সামনাসামনি কখনোই অনুভূতি ব্যক্ত করা হয়ে ওঠেনি কারো। খাবার টেবিলে পিনপতন নীরবতা বিরাজ করছিল। ইলহাম ইরফানকে নিয়ে নিচতলার লিভিং রুমে পায়চারি করছে। ইরফানের 11 মাস পূর্ণ হতে চলেছে। বাবা তাকে ছড়া শোনাচ্ছে, সে হাসতে হাসতে কুটি কুটি হচ্ছে। খাবার টেবিলে খেতে বসেছে শাবিন, শান্ত, ইসমাম। ঈশিতা আর ঋতু পরিবেশন করে দিচ্ছে। খেতে খেতে শামিন আর চোখে ইসমামের দিকে এক পলক তাকায়। কিছু সময় পরে ইসমামকে শুনিয়ে শুনিয়ে ঋতুকে উদ্দেশ্য করে বলে ওঠে, পোনা চাচা গ্রাম থেকে ফোন দিয়েছিল, পরীর জন্য একটা ছেলে দেখেছে। ছেলে ডাক্তার, বয়স বেশি না, ভালো ঘরের। পরীর ছবি দেখেই বেশ পছন্দ করে ফেলেছে। ইসমাম খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে তাকায়। শামিন ইসমামের দৃষ্টি উপেক্ষা করে বলতে থাকে, ছেলের ঠিকানা দিয়েছে আমায়, ভাবছি কাল দেখা করব। পোনা চাচা বৃদ্ধ হয়ে যাচ্ছে, একমাত্র মেয়েকে নিয়ে তার অনেক ইমোশন, তাই বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেয়। কি বলো ঋতু? তোমার ভাবিও সবসময় বলে। ঋতুর ভাসুরের থেকে চোখ সরিয়ে ইসমামের দিকে তাকায়। শান্ত আর ঈশিতাও খাওয়া থামিয়ে ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমামের খাওয়া হয়ে গিয়েছে তাই জলদি জলদি হাত ধুয়ে উঠে পড়ে। শামিন চুপচাপ খেতে থাকে। হঠাৎ করে ফোনের ভাইব্রেশনের শব্দে তাকিয়ে টেবিলের ওপর ইসমামের ফোনটা দেখতে পায়। ফোনটা তুলে ফেলে রেখে গিয়েছে। শামিন হাত বাড়িয়ে ফোনটা তুলে নিয়ে স্ক্রিনে চোখ রেখে বলে, সান্ত্বনা পুরস্কার, এটা আবার কেমন নাম? কে ফোন দিয়েছে ইসমামকে? ইসমাম দ্রুত পায়ে ছুটে এসে ছো মেরে শামিনের হাত থেকে ফোন কেড়ে নিয়ে চলে যায়। শামিন সবার মুখের দিকে তাকায়। সান্ত্বনা পুরস্কারকে আবার? সে বুঝতে পারছে না। ঈশিতা আর শান্ত হাসি চাপিয়ে রেখে চুপচাপ খাচ্ছে। ইরফানের পাশে ঘুমন্ত ইহানকে শুইয়ে দেয় ইলহাম। ইহান এতক্ষণ আলোর কাছে ঘুমিয়েছিল, সেখান থেকেই তুলে আনা হয়েছে। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে, আমাদের জন্য বিছানায় আর কোনো জায়গা রইল না ঋতু। মেঝেতে বিছানা পাতবো। দুজনে কিভাবে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে দেখো। ভাবটা এমন যেন এই মুল্লুক আমার।
দুটোর মধ্যে একটা গুন্ডা গুন্ডা ভাব আছে, আমি খেয়াল করেছি। বড় বাবার মতো হবে দুজন, সম্ভবত পলিটিশিয়ান। তেমনই হোক, বাবার মতো রেপিস্ট না হলেও হলো। ইলহাম থমথমে মুখ নিয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু হাসতে হাসতে বলে, দুঃখিত, এ কান ধরলাম, আর বলবো না। ইলহাম কোনো কথা না বলে বড় আলমারি থেকে ম্যাট্রেস বের করে মেঝেতে বিছিয়ে নেয়। ঋতু সুন্দর একটা বিছানার চাদর বিছিয়ে দেয়। ইলহাম একটা বালিশ এনে রাখে। ঋতু ইলহামকে দেখে হাতে হাতে সব কাজে ঋতুকে সাহায্য করার চেষ্টা করে। ইরফানের দেখভাল করতে সবসময় প্রচেষ্টায় থাকে। চেহারায় কেমন একটা মুরব্বি মুরব্বি ভাব এসেছে। পোশাক আশাকের স্টাইল নিয়ে অতটা ভাবে না আগের মতো। 9টা 5টা অফিস করে বাড়িতে এসে একটা টি শার্ট আর ট্রাউজার পরে ইরফানকে নিয়ে হাঁটাহাঁটি করে ইহানকে পড়াতে বসায়। ফোন ঘাটে না আগের মতো, ক্লাবে যায় না। ঋতু কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে। এটা কি পরেছো? ঋতু নিচের দিকে তাকিয়ে ইলহামের দিকে তাকায়, তারপর বলে, কেন, নাইট ড্রেস? ইলহাম তাকিয়ে থাকে, কয়েক মুহূর্ত পরে বলে, শাড়ি পরো। কেন, ভালো লাগছে না? জুই পড়লে তো তখন নিশ্চয়ই মুগ্ধ হয়ে দেখতে। ইলহাম ঋতুর দিকে কিছু সময় তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, মেয়েদের নাইট ড্রেস পরতে হয় বয়ফ্রেন্ড মুগ্ধ করতে। ঋতুরা শাড়ি পরেই স্বামীদের মুগ্ধ করতে পারে। ঋতু গিয়ে নাইট ড্রেস পাল্টে একটা সুতির শাড়ি পরে আসে। ইলহাম কিছুক্ষণ তাকিয়ে ঋতুকে দেখে বলে ওঠে, ঘুম আসছে না, চলো বারান্দায় গিয়ে বসি। প্রায় 30 মিনিট যাবৎ কানের সাথে ফোনটা চেপে ধরে রেখেছে। গম্ভীর কণ্ঠে শুধু হু হ্যাঁ করে যাচ্ছে। আলো জানালার কাছে দাঁড়িয়ে জ্যোৎস্না দেখছিল। মাথা ঘুরিয়ে স্বামীনকে এক পলক দেখে তার দিকে এগিয়ে আসে। পেটে হাত চেপে ধীরে ধীরে তার পাশে বসে তার কাঁধে মাথা রাখে। স্বামীন ফোনে কথা বলতে বলতে তাকে আগলে নেয়। দীর্ঘ সময় পরে ফোন কেটে আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলে, কি হয়েছে? শরীর খারাপ করেছে? না, হাত পায়ে কেমন একটা করছে শুধু। স্বামীন উঠে আলোকে বিছানায় উঠিয়ে তার হাত পায়ের তালুতে মাসাজ করে দিতে থাকে আলোর বারণ সত্ত্বেও। কার সাথে এতক্ষণ কথা বলছিলেন আপনি? মোটে 2 ঘন্টা আপনার সাথে কথা বলার সময় পাই, তার ভেতর থেকেও আধা ঘন্টা আপনি যদি রাজনীতিকে দিয়ে দেন তাহলে তো সেটা মানা যায় না। স্বামীন মৃদু হেসে বলে, আজ ক্ষমা করে দাও। আসলে জেলা দল থেকে অনেককে ছাঁটাই বাছাই করতে হচ্ছে, নয়তো দলকে ডুবিয়ে ছাড়তো কবির আলমগীরের মতো। সভাপতি হতে না হতেই ক্ষমতা দেখাতে শুরু করে দিয়েছেন। না, জনগণের কল্যাণে করতে হচ্ছে। এরা হচ্ছে কাল কেউটে, একসময় নিজেদের স্বার্থ চরিতার্থে আমাকে দল থেকে বের করতে চেয়েছিল। আলো কিছুক্ষণ স্বামীনের দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা, আপনি কখনো দুর্নীতি করেন না? রাজনীতিতে কেউই 100% সৎ থাকতে পারে না। স্বামীন হেসে ফেলে, হাসতে হাসতে বলে, ছোটখাটো দুর্নীতি করা যায়, একেবারেই যে করি না এমন নয়। আলো শীতল চোখে স্বামীনের দিকে তাকিয়ে থাকে। স্বামীন উচ্চ শব্দে হাসছে। আলোর গালে হাত বুলিয়ে দিয়ে বলে, দুর্নীতি করলে আজ কানাডায় একটা বাড়ি থাকতো, বউয়ের নামে 4-5টা ব্যাংক অ্যাকাউন্ট থাকতো। অবশ্য সবে তো সব শুরু, দেখি কি হয়। কানাডায় বাড়ি করার কি প্রয়োজন? আমাদের শান্তিনীরের বাড়িতে কি শান্তি কম পড়েছে? এই দেখো, এখন তুমি কিন্তু রাজনীতি নিয়ে পড়ে আছো। আলো প্রসঙ্গ পাল্টে বলে ওঠে, কালকে আপনি ব্যস্ত থাকবেন কেন? কোন আনন্দে? প্রেস ক্লাবে ভাঙচুরের ঝামেলা নিয়ে বসতে যাচ্ছি, একটা মধ্যস্থতা করা দরকার। ফের ওই সাগর নিজের গদিতে শক্তপোক্ত হয়ে বসেছে। মাঝখানে যখন হজ করতে গিয়েছিল তখন বেশ অবাক হয়েছিলাম। ভাইয়ের মৃত্যু, শমশের ভূঁইয়ার স্ট্রোকের পরে বিছানা নেয়া, ভেবেছি আর মাথা তুলে দাঁড়াতেই পারবে না। এখন তবে ওকে নিয়ে যে আমার ভয়, সাংঘাতিক লোক একটা। স্বামীন হেসে ফেলে, তারপর বলে, আমি তো খুশি হয়েছি। কেন? আলো অবাক হয়ে জানতে চায়। স্বামীন বলে, রাজনীতির পথটা স্মুথ হলে মজা কোথায়? ওর মতো নির্লজ্জ বিষাক্ত প্রতিদ্বন্দ্বী দরকার। হাড্ডাহাড্ডি লড়াই না হলে ভালো লাগবে না। আলো তাকিয়ে আছে স্বামীনের কথা শুনে। স্বামীন বলতে থাকে, তাছাড়া গল্প কি এখানে শেষ? গল্প চলতে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম। না, ওর গদি ছাড়বে,
না, আমি আমার গদি ছাড়বো। আমাদের ছেলে মেয়েও ওর ছেলে মেয়ের সাথে লড়বে। আলো বিরক্তিতে মুখ দিয়ে চকারান্ত শব্দ করে বলে ওঠে, কখনোই না। আমি ইহান ইরফান আমাদের মেয়ে বা এই পরিবারের কোনো ছেলে মেয়েকে রাজনীতিতে জড়াতে দেব না। ওরা ডাক্তার হবে, গবেষক হবে। না, ওরা পলিটিশিয়ানই হবে। ইহান ইরফান আমার প্রতিদ্বন্দ্বীদের মেয়েদের তুলে এনে বিয়ে করবে। ভাবা যায় কতটা থ্রিলিং হবে ব্যাপারটা। হাসতে হাসতে বলে শামিন। আলো কপাল কুঁচকে কটমট দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। হ্যাঁ, খুব থ্রিলিং। আর আপনার কন্যা যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী ছেলের সাথে ভেগে যায় তাহলে ব্যাপারটা আরও থ্রিলিং হবে। শামিন হেসে বলে, সে দেখা যাবে, আগে আমাদের গল্প শেষ হোক, তারপর না হয় ওদের গল্প শুনবো। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, দিন আপনি ইসমাম আর পরীর বিয়েটা কেন দিচ্ছেন না? অনেক তো নাটক করলেন, এবার বিয়ে দিয়ে দিন। আলোকে শুইয়ে দিয়ে আমিন পাশে কাত হয়ে শুয়ে আলোকে আগলে রেখে বলে, পরীর এক্সাম শেষ হোক, নিজেদের মধ্যে বোঝাপড়া আরও দৃঢ় করুক। ধৈর্যের পরীক্ষা কি স্বামী নিয়াস আর মির্জা একা দেবে? সবাই ঠিক। পুরো প্রজেক্টটা আরও একবার রিভিশন দিয়ে ইসমাম ফোনটা হাতে নেয়। রাত প্রায় 12টা বেজে গিয়েছে। প্রেম মানুষের জীবনে কতবার আসে। পরি ফোনে নোটিফিকেশনের শব্দে হাতের একাডেমিক বইটা পাশে সরিয়ে ফোনটা হাতে নিয়ে ইসমামের মেসেজটার দিকে তাকিয়ে থাকে। এই লোকটার নিত্যদিনের কাজ হলো কথোপকথন কোনো অদ্ভুত অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা, যার উত্তর দেওয়া পরির সাধ্য নয়। সে কিছু একটা চিন্তা করে মেসেজটার উত্তর পাঠিয়ে দেয়, যতবার মানুষের সান্ত্বনা পুরস্কার পেতে ইচ্ছা করে ততবারই জীবনে প্রেম আসে। প্রেম বড্ড সস্তা ব্যাপার ইসমাম মির্জা। ইসমাম পরির উত্তর দেখে কিছুক্ষণ হাসে, তারপর বলে, এই জন্যই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। পরি কোনো উত্তর দেয় না। ইসমাম লেখে, ঘুমাও, বেশি রাত জাগলে মারুফা চাচির ভূত এসে আড্ডা দিতে চাইবে তোমার সাথে। আসবে না, আয়াতুল কুরসি পড়েছি। ইসমাম হেসে ফেলে লিখতে থাকে, বুদ্ধি শুদ্ধি আগের থেকে একটু বেড়েছে। হুট করে অসহ্য লাগতে শুরু করেছে, প্রচণ্ড ঘামছে। মাথা ঘুরিয়ে দেখতে পাই শামিন গভীর ঘুমে আচ্ছন্ন। আলো ধীরে ধীরে উঠে বসে, খুবই অস্থির লাগতে শুরু করেছে তার। রেহেনার কাছে যেমনটা শুনেছে সেরকম অনুভূতি আছে। রেহেনার কাছে যেমনটা শুনেছে সেরকম অনুভূতি হচ্ছে। শামিনকে ডাকতে গিয়েও ডাকে না। লোকটা যদি ভয় পেয়ে হসপিটালে নিয়ে সি-সেকশন করিয়ে দেয়, ওই মাথা খারাপ লোককে ডাকা যাবে না। হতে পারে এটা ফলস পেইন। আলো পেটে হাত চেপে ধীর পায়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢোকে। কিছুক্ষণ পরে বেরিয়ে এসে চাপা স্বরে চেঁচাতে থাকে। শামিনের কানে প্রথমে সেই চিৎকার পৌঁছই না, পর মুহূর্তেই লাফিয়ে উঠে আলোর কাছে ছুটে গিয়ে আলোকে ধরে। কি হয়েছে? আলো দাঁতে দাঁত চেপে বলতে থাকে, ঋতুকে ডাকুন, পরীকে ডাকুন শীঘ্রই। ওদের কেন? আমাকে বলো। আপনি কি মেয়ে? শীঘ্রই ওদের ডাকুন, পাগল লোক কোথাকার। চেঁচিয়ে ওঠে আলো। শান্তকে দেখে ঈশিতা কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। শান্ত ঘাবড়ে যাওয়া মুখ করে বলে, কি করলাম আমি? তুমি আবার লুঙ্গি পরেছো? দাঁত খিচিয়ে বলে ঈশিতা, হ্যাঁ পরেছি তো। আচ্ছা, তোমার এই লুঙ্গির সাথে কি সমস্যা একটু বলো তো। লুঙ্গি একটা অশ্লীল পোশাক, দেখলে আমার হাড় জ্বলে যায়। লুঙ্গি অশ্লীল পোশাক? শান্ত যার পরনাই অবাক হয়ে যায়, তারপর আবার বলে ওঠে, এটা একটা ঐতিহ্যবাহী পোশাক বাঙালির, তুমি অশ্লীল বানিয়ে দিলে। তোমার পূর্বপুরুষরা অশ্লীল পুরুষ। আমার পূর্বপুরুষরা লুঙ্গি পরতো না। কিন্তু আমার পূর্বপুরুষ পরতো, তাই আমিও পরব। আর তাছাড়া আমিও উঠে এসেছি গ্রাম থেকে, তোমার ভাইদের মতো সাহেব নয়, সোনা চামচ মুখে নিয়ে জন্মিনি। এক্ষুনি এটা পাল্টে এসো বলছি, নয়তো আমি বিছানায় উঠতে দেব না তোমাকে। কামন ইস্যু, এপ্রিলের গরম, তোমাদের এসিতে কাজ হয় না। এটা পরে ঘুমালে একটু আরাম লাগে, হাওয়া বাতাস ঢুকতে পারে। ছি, কি কথাবার্তা ছিরি। কান চেপে ধরে ঈশিতা শান্তকে ধমক দেয়। বাইরে শামিনের চিৎকার চেঁচামেচি শোনা যায়। ঈশিতা শান্তর দিকে তাকায়। শান্ত বলে, ওই যে শুরু হয়ে গেল,
আমি আজ ভাবিকে খানিকটা অসুস্থ দেখি বুঝছি আজ কিছু হবে। চলো এবার আমাদের হসপিটালে ছুটতে হবে, তার আগে লুঙ্গিটা পাল্টে আসি আমি। পরি স্বামীনের ঘরের দরজা খুলে বেরিয়ে আসে। স্বামীন এগিয়ে যায়, পরি বলে, আমাদের এক্ষুনি বের হতে হবে। ভাইয়া চলুন। তুমি কি পাগল হলে নাকি শামিন? বলেছি তো নর্মাল ডেলিভারি পসিবল, তারপরেও সি সেকশন নিয়ে পড়ে আছো। এটা কোন ধরনের শখ? আপা, ওর কষ্ট হবে। নরম গলায় বলে ওঠে স্বামীন। আলে আলে, কি কথা! পৃথিবীর ভরি ভরি মেয়েরা মা হচ্ছে, তাদের তো আর কষ্ট হচ্ছে না। যাও যাও, বাইরে গিয়ে অপেক্ষা করো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। ডক্টর আফসানা ডেলিভারি রুমে আলোর প্রেশার চেক করতে করতে বলে। আলো চাপা আওয়াজে আর্তনাদ করে যাচ্ছে। পরি তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। স্বামীন করুণ দৃষ্টি দিয়ে তার বউয়ের দিকে তাকিয়ে আছে। স্বামীনের চোখে আলোর চোখ পড়তেই আলো চেঁচিয়ে উঠে ডক্টর আফসানাকে বলে, আপা, আপনার আল্লাহর দোহাই লাগে, এই আহামক লোকটাকে এখান থেকে সরান। উনি আমাকে টেনশন দিচ্ছে, ওনাকে প্লিজ বাইরে বের করে দিন। স্বামীন দাঁড়িয়ে থাকে। ডক্টর আফসানা ধমক দিয়ে বলে, যাও শামিন, বের হও। স্বামীন তবুও দাঁড়িয়ে থাকে। পরি প্রচণ্ড বিরক্ত হয়ে এসে স্বামীনের হাত ধরে টেনে ডেলিভারি রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। বিশাল ওয়েটিং রুমে মির্জা বাড়ির সব লোক এবং আতায়ুর আলমের পরিবার বসে আছে। রেহেনা একপাশে বসে দু চোখ বন্ধ করে তাসবিহ পাঠ করছে। স্বামীন গিয়ে চুপচাপ তার পাশে মাথা নিচু করে বসে থাকে। রেহেনা মাথা ঘুরিয়ে এক পলক তাকে দেখে বলে, শান্ত থাকো, আল্লাহ সহায় হবেন। তারপর আবারও তাসবিহ পাঠ করতে থাকে। ডেলিভারি রুম থেকে মৃদু আওয়াজ ভেসে আসছে, যা খুবই অস্পষ্ট। হঠাৎ কোনো পুরুষালী নাকি কান্নার আওয়াজ কানে যেতেই স্বামীন মাথা তুলে তাকায়। ওয়েটিং রুমে দূরেই তার মুখোমুখি বেঞ্চিতে বসে আছে আতায়ুর আলম। টিস্যু পেপার হাতে নিয়ে চোখ চেপে ধরে কেঁদে যাচ্ছেন তিনি। আর কিছুক্ষণ পর পর এক একটা দীর্ঘশ্বাস বের করে বলে যাচ্ছে, আমার মা, আমার মা। আজান আয়াত বাবার দুই পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। স্বামীন আতায়ুর আলমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখে চকারান্ত শব্দ করে বলে ওঠে, এই, কেউ ওনাকে এখান থেকে নিয়ে যাও তো, ওনাকে দেখে আমার টেনশন বেড়ে যাচ্ছে। আতায়ুর আলম কান্না থামিয়ে স্বামীনের দিকে এক পলক তাকায়। তারপর আবার দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলে, আমার মা, মারে। স্বামীন ঘাড় ঘুরিয়ে রেহেনার দিকে তাকিয়ে বলে, ওনাকে কি দেখে বিয়ে করেছিলেন মা? রেহেনা স্বামীনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলে, তখন তোমার বাবাকে বোঝানোর জন্য যদি তুমি থাকতে। ঈশিতার হাতে পরির ফোন। ইসমাম ফোন দিচ্ছে। ঈশিতা ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, হ্যাঁ হ্যালো, তোমরা কোন ফ্লোরে একটু বলবে? আমি তো ভুল করে শীর্ষ ওয়ার্ডে চলে গিয়েছিলাম। আমরা সেকেন্ড ফ্লোরে ইসমাম, ওখানে রিসেপশনিস্টকে বললেই দেখিয়ে দেবে। ইসমাম ঈশিতার গলার আওয়াজ পেয়ে চুপ হয়ে যায়। ঈশিতা বলতে থাকে, পরি ছাড়াও আমরা এখানে আছি, আমাদেরকেও ফোন দিয়ে প্রশ্নটা করা যায়। আমার বড় ভাই দুটো না হয় এখন বউ পাগল হয়েছে, তুই তো বিয়ের আগেই দেখিয়ে দিচ্ছিস বউ ছাড়া চোখে কিছু দেখিস না। ঈশিতার কথা শুনে ইসমাম ফোনটা কেটে দেয়। আপা, আর কতক্ষণ লাগবে? আমার দম বেরিয়ে যাচ্ছে। আলোর আর্তনাদে রুম ভারী হয়ে যাচ্ছে। দুজন নার্স আলোর হাতে পায়ে মাসাজ করে দিচ্ছে। আফসানা খুবই ধৈর্য ধরে তার কাজটা করে যাচ্ছে। ঘড়ি ধরা 1 ঘন্টা 13 মিনিটের চেষ্টার পরে স্বামীন ইয়াসার মির্জার কন্যা তার মায়ের কষ্ট আর না বাড়িয়ে অবশেষে ভূমিষ্ঠ হয়েছেন। পৃথিবীতে এসেই তিনি সবার কানের পর্দা ফাটিয়ে দিয়ে চিৎকার করে যাচ্ছে। গলার আওয়াজটা তার একেবারেই মায়ের মতো উঁচু, হম্বি তম্বি একেবারেই বাবার মতো। নার্স এসে কাপড়ের পুটলিতে মোড়ানো ছোট্ট পুতুলটাকে তার বাবার কোলে দিয়ে বলে, অভিনন্দন, আপনার ওয়াইফ ঠিক আছে। কাপা কাপা হাতে স্বামীন তার কন্যাকে কোলে তুলে নেয়। চারপাশ থেকে মৌমাছির মতো ছুটে আসে সবাই স্বামীন ইয়াসারের কন্যাকে দেখবে বলে। স্বামীন এতটা আবেগী হয়ে গিয়েছে তা কেবল পৃথিবীতে যে প্রাণীগুলো বাবা হয়েছে তারাই বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। কাউকে কন্যার মুখ দেখতে না দিয়ে হেঁটে একটা নিরিবিলি স্থানে নিয়ে দাঁড়িয়ে কন্যার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। চোখের কোণে পুরুষালী
অনুভূতি জমা হয়েছে, যা অন্য কেউ দেখে ফেলে হেসে ফেলবে। আতায়ুর আলম পেছন থেকে বলে ওঠে। আমাকে দাও। শামীন ঘুরে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আপনাকে কেন দেব? আমার নাতনি, আমি আজান দিব ওর কানে। আমার মেয়ে, আমি আজান দিতে জানি, আপনি আপনার মেয়ের কাছে যান। আতায়ুর আলম কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে ওঠে, ও তুমি আজান দিতে জানো? আমি তো জানতাম তুমি শুধু ভাষণ দিতেই জানো। শামীন শ্বশুরের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। আতায়ুর আলম চলে যায়। শামীন মাথা ঘুরিয়ে আবারও মেয়ের দিকে তাকিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। মাথা নিচু করে কানের কাছে মুখ নিয়ে আজান দিয়ে মেয়ের কপালে চুমু খায়। দু চোখের কোণে দুফোঁটা পিতৃত্বের অনুভূতি নিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে ধরা গলায় বলে ওঠে, আমার আম্মা তুমি, তুমি ইনসিরাহ বিনতে শামীম, তুমি কষ্টের পরে স্বস্তি। ইনশিরাহ চোখ দুটো পিটপিট করছে, হাত দুটো মুঠি করে রেখেছে। শামীন আবেগ তাড়িত হয়ে বলে ওঠে, ডাক্তার একেবারে মায়ের মতো পেয়েছো। দু চোখ বন্ধ করে আবারও চুমু খাই মেয়ের কপালে। তারপর হাত দিয়ে ভেজা চোখের কোণ মুছে ইনশিরাহকে ফিসফিসিয়ে বলে ওঠে, আমার দুর্বলতা শুধু তোমাকেই দেখালাম। তুমি ছাড়া পৃথিবীতে কেউ কখনো স্বামীর চোখের পানি দেখেনি। তুমি কাউকে বলে দিও না লজ্জার কথা, ঠিক আছে আম্মা? পরি রুম থেকে বেরিয়ে এক পলক ইসমামের দিকে তাকিয়ে ঈশিতার কাছে এসে ফোনটা হাতে নেয়। ঈশিতা বলে ওঠে, তোকে না বলে তোর ফোনের কল রিসিভ করেছি। আসলে কলটা আমার ভাইয়ের নাম্বার থেকে ছিল, তাই ভাবলাম আমার রিসিভ করার অধিকার আছে। পরি লাজুক মুখটা নামিয়ে রাখে। ঈশিতা বলতে থাকে, প্রথমে কে আগে প্রস্তাব দিয়েছে, তুই না ও? উনি। জানতাম ছেলেরা একটু এগিয়ে থাকবে, স্বাভাবিক। তা তুই রাজি হলি কেন? পরি এক পলক ইসমামের দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে ঈশিতাকে বলে ওঠে, কেউ আশ্রয় চাইলে ফিরিয়ে দিতে নেই। শামীনকে দেখে নার্স দুজন কেবিন থেকে বেরিয়ে যায়। আলো একটা বড় নিঃশ্বাস নিয়ে শামীনের দিকে তাকিয়ে আছে। মেয়েকে কোলে নিয়ে শামীন এগিয়ে এসে বেডের একপাশে বসে পড়ে। আলোর ক্লান্ত দুটি চোখে জড়ো হচ্ছে বাবা মেয়ের প্রতি মুগ্ধতা। শামীন আলোর দিকে তাকিয়ে ম্লান হেসে বলে ওঠে, মেয়ে একেবারে তোমার গায়ের রং পেয়েছে আসিয়া, আমার মতো সাদা মুলা হয়নি। আলো হাসতে থাকে। শামীন এক হাত বাড়িয়ে আলোর মাথায় বুলিয়ে দিয়ে বলে ওঠে, তুমি অসম্ভব স্ট্রং একটা মেয়ে, আমার এত মানসিক শক্তি নেই, মেয়েটা তোমার মতোই হোক। অক্টোবর শেষ হতে না হতেই বেশ শীত পড়তে শুরু করেছে। শামীন মেয়ের যত্নে আগে ভাগে শীতকে মোকাবেলা করার সব প্রস্তুতি নিয়ে রেখেছে। নরম গরম পোশাক পরিয়ে মাথায় খুব সন্তর্পণে একটা টুপি পরিয়ে দিতে দিতে আলোর দিকে তাকায়। আলো বিরক্ত হয়ে তার দিকে তাকিয়েছিল। পরক্ষণেই বলে ওঠে, এভাবে প্যাকেট করছেন কেন ওকে? ও কি আপনাকে বলেছে ওর শীত করছে? শামীন ইনশিরাহকে কোলে তুলে নিতে নিতে বলে, বলতে হবে না, আমি বুঝি। আলো রোদ থেকে তুলে আনা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলে রেখে দিতে দিতে বলে, এখন আপনার ব্যস্ততা কোথায়? সারাদিন বাড়িতে মেয়ের কাছে বসে থাকেন, এখন সব ব্যস্ততা কোথায় গেল? শামীন আলোর কথায় কোনো জবাব না দিয়ে ইনশিরাহকে নিয়ে ইসমামের ঘরে যায়। ইসমাম জরুরি কাগজপত্র সব গুছিয়ে নিচ্ছিল। শামীনকে দেখে বলে, কিছু বলবে? তোর ফ্লাইট কখন? সকাল 8:30টায়। শামীন চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে ওঠে, পরীর এক্সাম আজ শেষ হয়েছে, ভনিতা না করে বলি, যদি আংটি পরিয়ে রেখে যেতে চাস তাহলে আংটির অর্ডার দিচ্ছি আমি। যদি রেজিস্ট্রি করে রেখে যেতে চাস তাহলে কাজই ডাকবো। তোকে 5 মিনিট সময় দিলাম ভাববার জন্য, ভেবে আমাকে জানা। ইসমাম পোকার মতো ভাইয়ের দিকে তাকিয়ে আছে। শামীন ইনশিরাহর দিকে তাকিয়ে হাসছে। ইসমাম বলে ওঠে, তুমি কি আমার সাথে মজা করছো? অবশ্যই না। ঠান্ডা গলায় বলে শামীন। তারপর মেয়ের দিকে তাকিয়ে ইসমামকে বলতে থাকে, সিদ্ধান্ত জানা। আমার হাতে সময় কম, তোর হাতেও সময় কম। আংটি না রেজিস্ট্রি, কোনটা? ইসমাম কিছুক্ষণ চুপ করে থেকে অস্পষ্টভাবে বিড়বিড় করে বলে ওঠে, রেজিস্ট্রি করলে তো ভালো হয়, নয়তো আবার দেখা যাবে অন্য কেউ এসে এটাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলল। শামীন মেয়ের দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিল। ইসমামকে বলে, কিছু বললি? না 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 ভাইয়া, না কিছুই বলিনি। শামীন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাজই রাখবো? তোমার ইচ্ছা। শামীন চুপচাপ ইনশিরাহকে কোলে নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। ঋতু আর আলো দরজার বাইরে দাঁড়িয়েছিল। চাপা স্বরে ঋতু বলে ওঠে, কি বললো?
শামিন ঋতুর দিকে তাকিয়ে হেসে বলে ওঠে। পরীকে সাজাও। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, পাঞ্জাবি বের করে দাও, আমার কাজে আনতে যাচ্ছি। সন্ধ্যা 7টা নাগাদ কাছি ডেকে ইসমামার পরি রেজিস্ট্রি সেরে ফেলেছে শামিন, ইয়াসার, মির্জা। পরি বোকার মতো সবার মুখের দিকে এক পলক তাকিয়ে সাইন করে দিয়েছে পেপারে। বিয়ের ঠিক 5 মিনিট আগে ঋতু একটা শাড়ি নিয়ে পরির ঘরে ঢুকে বলে, এটা পরো। পরি কিছু বুঝতে না পেরে বলে ওঠে, শাড়ি কেন? কারণ তোমার বিয়ে। কার সাথে? যার সাথে হলে খুশি হবে তারই সাথে। চটজলদি পরে নিচে এসো, কাজে এসেছে নিচে। গায়ের শাড়িটা ভারী খসখসে। পরির ইচ্ছে করছে এক টানে খুলে ফেলে সালোয়ার কামিজ পরতে, কিন্তু সে ভদ্র মেয়েটির মতো গুটিসুটি মেরে ইসমামের বিছানায় বসে আছে। বিছানার পাশের একটা টেবিলে ঋতু একটা দুধের গ্লাস রেখে গিয়েছে। পরি গ্লাসটি থেকে চোখ সরিয়ে পুরো ঘরে চোখ বোলাতে থাকে। এই ঘরে সে কখনো আসেনি এর আগে, এখন থেকে এটা তার স্বামীর ঘর। কথাটা ভাবতেই পরির অদ্ভুত অনুভূতি হচ্ছে। যেমন অগোছালো লোক, যার যেমন অগোছালো জীবন, তার ঠিক তেমন অগোছালো ঘর। ইসমাম এসে দরজার বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভেতরে ঢোকে। তখন রাত প্রায় 12টা। পরে ইসমামের পায়ের আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায়। ইসমাম ম্লান হেসে বলে ওঠে, ভাইয়া অমন পাগল আমি নিজেও জানতাম না এমনভাবে বিয়ে হবে আমাদের। সব কিছু মাথার উপর দিয়ে গিয়েছে। পরি হেসে ফেলে, তারপর বলে, আপনার ঘরটা এত অগোছালো কেন? কি বিশ্রী। ইসমাম হাত থেকে হাত ঘড়ি খুলতে খুলতে বলে ওঠে, আমার সব কিছুই অগোছালো হয়ে পড়ে আছে, তুমি গুছিয়ে দাও। মাথা মোটা পরি ভেবেছে ইসমাম তার ঘর গোছানোর কথাই বলেছে। সে বিছানা থেকে নেমে মাথার ঘোমটা সরিয়ে আঁচল কোমরে গুজে ঘর গোছাতে শুরু করে। ইসমাম মাথা ঘুরিয়ে পরির কাণ্ড দেখে হাঁ করে পরির দিকে তাকিয়ে থাকে। আলোর শুরুতে বড্ড ঘুম পাচ্ছিল, কিন্তু বাবা মেয়ের কাণ্ড দেখে ঘুম কেটে গিয়েছে তার। সে বিছানায় শুয়ে শুয়ে শামিন আর এনসি রাহুকে দেখছে। মেয়েকে কোলে নিয়ে শামিন ঘুম পাড়ানি গান গাওয়ার চেষ্টা করছে। আলোর কাছে এসে দৃশ্য বড় মধুর লাগছে। ঘুমালো পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজানা দেব কিসে। এতটুকু গেয়ে শামিন থামে, তারপর আহ্লাদি গলায় মেয়েকে বলে ওঠে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র আম্মা, এখানে ধান বেচে খাজনা দিতে হয় না। ইনশিরা চোখ পিটপিট করে বাবার দিকে তাকিয়ে আছে। আলো শাড়ির আঁচল মুখে চেপে হাসছে। শামিনের দিকে তাকিয়ে এই লোকটা এত পাগল কেন? শামিন আবারও গাইতে শুরু করে, আপনি খুব বাজে গান করেন মেয়র সাহেব। আলো মৃদু আওয়াজে বলে। শামিন মেয়েকে মৃদু দোলাতে দোলাতে জবাব দেয়, জানি, তবে আমি খুব সুন্দর আলো জানি। মেয়ে ঘুমিয়ে গেলে দেখাচ্ছি। আমরা বোধহয় পৃথিবীর প্রথম স্বামী স্ত্রী যারা বাসর ঘরে ঘর গোছাচ্ছি। ইসমামের বইয়ের তাক গোছাতে গোছাতে বলে ওঠে পরি। ইসমাম নিজের অগোছালো জামাকাপড় সরিয়ে নিয়ে একটা আলমারি ফাঁকা করে পরীকে বলে, এটা তোমার জামা কাপড় এটাতে রাখবে। পরি এসে ইসমামের ব্যাগ গুছিয়ে দিতে দিতে বলে, আপনার ফ্লাইট কয়টায়? সকাল 8:30টায়। আপনার তো ঘুম প্রয়োজন, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আপনার সব কিছু গুছিয়ে দিচ্ছি। ইসমাম পরির দিকে তাকিয়ে বলে। সব কিছু গুছিয়ে দেবে। পরি ইসমামের ব্যাগে তার শার্টগুলো সাজিয়ে রাখতে রাখতে বলে, হ্যাঁ, সব কি কি গোছাতে হবে বলুন। ইসমাম পরির দিকে তাকিয়ে আছে। অসম্ভব রূপবতী নারীর পরনে একটা কফি কালারের বেনারসি, খুবই মোহনীয় লাগছে তাকে। পরি মাথা তুলে ইসমামের দিকে তাকায়, তারপর বলে, কি হলো বলুন, কি কি গোছাতে হবে ব্যাগ ছাড়া? জীবন। ইসমাম অস্ফুট স্বরে বলে ওঠে। পরি ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম বলতে থাকে, একটা জীবন গোছাতে হবে। রাত 1:30টার কাছাকাছি ইনশিরাহু বাবার কোলে ঘুমিয়ে গিয়েছে। শামিন খুবই সন্তর্পণে মেয়েকে দোলনায় শুইয়ে দিয়ে আলোর দিকে তাকায়। আলো শামিনের দৃষ্টি দেখে লজ্জা পেয়ে যায়। সবসময় মেয়েকে বুকের সাথে মিশিয়ে নিয়ে ঘুমায় মানুষটা। কিছু কিছু রাত শুধু আলো থাকে তার বুকে। আজ সম্ভবত সেই রাত। আলো বিছানা থেকে নেমে নিচু স্বরে বলে, কমলা রঙের শাড়ি পরতে হবে। শামিন চুপ করে থাকে।
আলো শাড়ি পাল্টে চুলে খোপা করে নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। স্বামীন এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে এগিয়ে যায়। পেছন থেকে আলোর কোমর জড়িয়ে ধরে আলোর কাঁধে থুতনি ঠেকায়। আলো ধীরে ধীরে স্বামীনের দিকে দৃষ্টি দিয়ে বলে ওঠে, শরীরে মেদ জমছে আমার। এতটুকু জরুরি নয়তো কৃত্রিম লাগে সেই সৌন্দর্য। এখন আমি তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হই। একজন স্ত্রীর সৌন্দর্য আমার সন্তানের মায়ের সৌন্দর্য। আলো চুপ করে থাকে। স্বামীন বলে ওঠে, আমারও তো ভুঁড়ি বেড়ে যাচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে। আলো নিচু স্বরে বলে ওঠে, এতটুকু জরুরি নয়তো কৃত্রিম লাগে। এখন আমি আপনার অসংখ্য সৌন্দর্য দেখে মুগ্ধ হই। একজন অসাধারণ স্বামীর সৌন্দর্য, স্নেহপরায়ণ বাবার সৌন্দর্য, একজন দায়িত্বশীল বড় ভাইয়ের সৌন্দর্য, একজন ন্যায়পরায়ণ নেতার সৌন্দর্য। স্বামীন মৃদু হেসে আলোকে কোলে তুলে নেয়। আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলে ওঠে, মেদ বেড়েছে, সাথে ওজনও। আলো হেসে ফেলে। স্বামীনের কাছে সে হাসি বড় মধুর লাগে। আলোকে বিছানায় শুইয়ে দিয়ে কপালে চুমু খায়। তারপর ঘোর লাগা দুটো চোখে আলোর মুখের দিকে এক পলক তাকায়। বরাবরের মতো লজ্জায় লাল হয়ে আছে মুখটা। বাতি নিভিয়ে স্ত্রীকে কাছে টেনে নিয়ে ভালোবাসতে চাই তাকে। অনুমতি চাই বরাবরের মতো। দুজনের অনুভূতি যখন একে অপরকে সম্মতি দিল, ঠিক সেই আবেগী মুহূর্তে ইনশিরাহ গলা ফাটিয়ে কাঁদতে শুরু করে দেয়। স্বামীন উঠে বাতি জ্বেলে আলোর দিকে তাকায়। আলো তার দিকেই তাকিয়ে আছে। স্বামীন বলে ওঠে, এটা আমার মেয়ে না, শত্রু। এর থেকে তো বিরোধী দল আমাকে বেশি মায়া করে। আলো মুখের শাড়ির আঁচল চেপে হাসছে। স্বামীন উঠে গিয়ে ইনশিরাহুকে আবারও কোলে তুলে নিয়ে কান্না থামায়। আলো শুয়ে শুয়ে বাবা মেয়েকে দেখতে থাকে। স্বামীন মৃদু দুলতে থাকে মেয়েকে কোলে নিয়ে। থেমে আবারও বলতে থাকে, মা, একটা নতুন গান বাজতে হবে বুঝলে। এখন দেশে বর্গি নেই, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। মেয়ের সাথে যত রাজ্যের গল্প জুড়ে দেয় স্বামী নিয়াসার মির্জা। তবে কোনো রূপকথার গল্প নয়, রাজনীতির গল্প। ইনশিরাহু চোখ ছোট ছোট করে বাবার দিকে তাকিয়ে আছে। আলো দেখছে তাদের দুজনকে। ইনশিরাহু ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গিয়েছে আলো। স্বামী ইনশিরাহুকে আলোর পাশে শুইয়ে দিয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে, চোখে এক সমুদ্র মুগ্ধতা নিয়ে। তার চোখে চকচক করছে পবিত্র কোনো আলো, যে আলো লেগেছিল তার বধূকে দেখে।